হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল। তো তোদের সবাইকে স্বাগত। এবং ফার্স্ট সামেটিভ এক্সাম তোরা ফাটিয়ে দিয়েছিস এবং সেটা সম্পর্কে কিন্তু আমি জানতে পেরেছি তোদের মেসেজ থেকে। সেটা ইউটিউব হোক, ইউটিউবের কোনো ভিডিও বা শর্টসের কমেন্টে হোক, অথবা তোরা যারা আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড আছিস পেইড ব্যাচের জন্য, তারাও কিন্তু অবশ্যই অনেক কিছু জানিয়েছিস, কোশ্চেন পেপার পাঠিয়েছিস, খুব ভালো হয়েছে স্যার, সাজেশন থেকে সব কিছু চলে এসছে, সব কিছু কমন পড়ে গেছে, যা যা পড়িয়েছেন ম্যারাথন সাংঘাতিক লেভেলে নিয়েছিলেন সেটাও কাজে দিয়েছে। তো এত কিছুর পর এইবার তোরা প্রিপারেশন নিতে চলেছিস এবং শুরু হতে চলেছে তোদের সেকেন্ড সামেটিভের যে প্রিপারেশন সেটা। এবং সেটার জন্য আজকে কিন্তু আমি সেকেন্ড সামেটিভের যে পার্টটা আমাদের WBBSC বোর্ড থেকে শুরুতেই আছে আমাদের লাইফ সায়েন্সে ক্লাস 10 এর কথা বলছি, তো তাদের কিন্তু সেই চ্যাপ্টার 2, হ্যাঁ, কন্টিনিউটি অফ লাইফ, এবং সেই যে জীবনের প্রবাহমানতা, তো সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের কোষ বিভাজন কোষ চক্রের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এরপর আমাদের শুরু হবে বাকি 3টে টপিক এই চ্যাপ্টারের মধ্যে যা আছে চ্যাপ্টার 2তে। প্রথমেই হচ্ছে জনন পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট, এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে বৃদ্ধি এবং বিকাশ দিয়ে। তো এই পুরো প্রত্যেকটা পার্ট আমরা শেষ করে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের যে সেকেন্ড সামেটিভের যে প্রিপারেশন সেটা কিন্তু শেষ করব। এইরকম ভাবে আসতে থাকবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 সবকিছু। তার জন্য কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে, আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ঠিকঠাক ভাবে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, এবং শুধু নিজেরা দেখলেই হবে না, অন্যান্যদেরও উপকার করতে হবে, কারণ আমরা সামাজিক জীব, সমাজের সবার কাছে ঠিকঠাক ভাবে শিক্ষা পৌঁছায়, এটা আমাদের কর্তব্য বেটা, এবং তোদেরও কর্তব্য স্টুডেন্ট হিসেবে। তো অবশ্যই বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার মধ্যে সেই ব্যাপারটাকে ছড়িয়ে দিস, যাতে তারাও কিন্তু লাভবান হয়। তো আমরা শুরু করি আমাদের ক্লাস, এবং ক্লাস শুরু করার আগে আমি যে জ্ঞানটা দিতে চলেছি সেটা হচ্ছে তোদের এই কন্টেন্ট, এই ক্লাসের যে পিডিএফ নোটস সেটা পেতে গেলে, অথবা তোরা অনেক স্পেশাল নোট পাবি, যেমন এই ক্লাসের পর এই ক্লাস যখন যাবে সেই ক্লাস রিলেটেড, কন্টেন্ট রিলেটেড কিছু স্পেশাল নোট তোদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে। তাহলে এই যে দুটো জিনিস সেটা তোরা কোথা থেকে পাবি? প্রথমেই আমাদের যদি এই ক্লাসের কন্টেন্টটা পেতে হয়, নোটসটা পেতে হয়, আমি যা পড়াবো এই ক্লাসে পুরো, সেইটা পেতে হলে আমাদের পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 এই ব্যাচে বা এই ব্যাচটা আমাদের সার্চ করতে হবে, ফ্রিতে এনরোল করতে হবে। তোরা অনেকেই এইটার সাথে কানেক্টেড আছিস, কারণ এর আগে তোদের যা যা ক্লাস গেছে তার ক্লাস নোটসগুলো কিন্তু এই ব্যাচের মধ্যে গিয়ে পেয়েছিস ফ্রিতে। তো যারা যারা এখনো জয়েন করিসনি তারা কিন্তু অবশ্যই জয়েন করে যা, সেটাই ঠিক আছে। পিডব্লিউ অ্যাপে গিয়ে কিন্তু সার্চ করতে হবে এই চ্যানেল, এই ব্যাচ। আর একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যারা যারা এখনো জয়েন করিসনি, এই যে কিউআর কোডটা আছে এটাকেও স্ক্যান করতে পারিস, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে হোক বা কমেন্ট বক্সে হোক তোদের কিন্তু পিন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখানে গিয়ে অবশ্যই জয়েন করে যাস, কারণ এই ক্লাস রিলেটেড যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ওপর বেস করে আমি কিছু ইম্পর্টেন্ট স্পেশাল নোটস দেবো তোদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই। তো এই পুরো কনসেপ্টটাকে ভালো করে বোঝার পর সেই স্পেশাল নোটটাকেও কাজে লাগাবি, এবং তার সাথে সাথে কোশ্চেন অ্যান্সারও কিন্তু আমরা অবশ্যই এখানেও ডিসকাশন করব, প্লাস তার সাথে সাথে কোশ্চেন অ্যান্সারের আলাদা ক্লাসও আসবে, ঠিক আছে। তো সেই পুরো ব্যাপারটা যাতে একদম আমাদের ফ্রিতেও ঠিকঠাকভাবে একদম প্রিপারেশন আমাদের ইউটিউব থেকে হয়ে যায়, সেটার জন্যই কিন্তু তোদের এই কাজটা করানো, ঠিক আছে বেটা। তাহলে আজকের ক্লাস আমি শুরু করছি আমাদের যে চ্যাপ্টারটা আমি বলেছিলাম, তো সেই চ্যাপ্টারটা চ্যাপ্টার 2 এর যে পার্টটা দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে প্রথম যে টপিকটা আছে আমাদের সেকেন্ড সামেটিভে চ্যাপ্টার 2 থেকে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। জনন ব্যাপারটা কি আসলে, সেই জিনিসটা যদি আমাদের জানতে হয়, এবং জননের গুরুত্ব কি, জনন কেন দরকার একটা জীবের ক্ষেত্রে। আমরা ক্লাস 9এও যখন একদম প্রথম পেজে আমরা পড়ে এসেছিলাম যে জীবের যে মূল বৈশিষ্ট্য বা একটা জীবনের মূল ধর্ম সেটা কি, সেখানেও কিন্তু আমাদের জনন বা প্রজননের কথা ছিল, মনে কর, ঠিক আছে। তো সেইখানে আমরা বলেছিলাম যে মেইনলি জীব এইটার জন্যই বাঁচে, এইটার মাধ্যমে জীব কন্টিনিউটি বজায় রাখে নিজের। তো সেই জিনিসটার জন্য জননটা খুব গুরুত্বপূর্ণ। জনন কেন গুরুত্বপূর্ণ দেখ, সুন্দর করে এখানে পয়েন্ট আকারে লেখা আছে যে প্রজাতির অস্তিত্বকে বজায় রাখা, ঠিক আছে। মানে আমি বা আমরা এই যে মানুষ, সেই মানুষের অস্তিত্ব যাতে পরপর বজায় থাকে, সেই জন্য কিন্তু আমরাও জননে লিপ্ত হই। যে কোনো জীব, উদ্ভিদ হোক প্রাণী হোক, সবাই কিন্তু জননে লিপ্ত হয় এই একটা কাজের জন্য, যাতে তাদের অস্তিত্ব বজায় থাকে। এছাড়া সংখ্যা বৃদ্ধি, বংশগতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য, প্রকরণ সৃষ্টি, অভিব্যক্তি, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু জনন গুরুত্বপূর্ণ। প্রকরণ মানে ভেরিয়েশন, মানে এই যে আমরা একে অপরের থেকে আলাদা, এই যে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন আমরা এক একটা জীব, মানুষ হওয়া সত্ত্বেও আমরা এক নয়,
সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের জননের মাধ্যমেই সৃষ্টি হয়। এছাড়া বৃদ্ধি ঘটে, সংখ্যা বাড়ে, হ্যাঁ, তারপর বাস্তুতন্ত্রের যে ভারসাম্য, বাস্তুতন্ত্রের যে বিভিন্ন ট্রপিক লেভেল আছে, ধর একটা মানে বনাঞ্চলের ঘাসকে হরিণ খাচ্ছে, সেই হরিণকে বাঘ খাচ্ছে, এই যে তাদের মধ্যে একটা সম্পর্ক, সেই ব্যাপারটাকেও কিন্তু জননের মাধ্যমেই বজায় রাখা যায় প্রত্যেকটা স্পেসিফিক আমাদের জীব লেভেলে, ঠিক আছে, এবং তার মাধ্যমে কিন্তু অভিব্যক্তি বা বিবর্তনও ঘটতে থাকে জীবের, ঠিক আছে। প্রথম যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা এতটা ডেভেলপ ছিলাম না, ধীরে 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 মানুষ কিন্তু ডেভেলপ করেছে, বা যে কোনো জীবই কিন্তু সেইভাবেই ডেভেলপ করে, এবং সেটাকেই আমরা বলে থাকি বিবর্তন, যেটা আমাদের এই জনন বা রিপ্রোডাকশনের মাধ্যমেই হয়ে থাকে। এইবার যদি বলিস যে স্যার তাহলে জনন আমাদের কত ধরনের হয়, জনন হয় আমাদের তিনটে টাইপসের মেইনলি। প্রথম হচ্ছে আমাদের অযৌন জনন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, দেন আমাদের হচ্ছে যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যান্ড দেন লাস্ট আমাদের অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন বলা হয়। এবার এই তিনটের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের খুব ভালো করে দরকার, কারণ এইগুলোকে আমরা আরো ডিটেলসে পড়তে চলেছি প্রত্যেকটা জননের টাইপসকে। তো তার জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকটা জননের ধারণা আমাদের ভালো করে থাকা উচিত। দেখ অযৌন জনন, দেখ এর মধ্যে কথাতেই আছে আসেক্সুয়াল, এই এই এ লেটারটা এখানে কি হিসেবে কাজ করেছে, অ্যাবসেন্ট বা অনুপস্থিতি বা নেই। তার মানে এখানে সেক্সুয়াল ব্যাপারের জন্য যেটা মেইন দরকার সেটা হচ্ছে গ্যামেট, সেই গ্যামেট ছাড়াই কিন্তু এই প্রকার জনন সম্পন্ন হয়, এই কারণে আমরা এটাকে বলি অযৌন জনন। দেহকোষ এবং রেণুর মাধ্যমে হয়, ঠিক আছে। তাহলে এইখানে যদি বলা হয় যে অযৌন জননের একক কি স্যার, তাহলে অযৌন জননের একক কি, আমাদের গ্যামেট বা রেণু বা স্পোর, রেণু হচ্ছে আমাদের অযৌন জননের একক হিসেবে কাজ করে। তাহলে রেণুকে আমরা কি বলে থাকি, অযৌন জননের একক। কারণ এখানে কোনো প্রকার গ্যামেট তৈরি বা জনন কোষ তৈরির কোনো রকম সম্ভাবনা নেই বেটা। দেন এইবার হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। তো এর কথার মধ্যেই সেক্সুয়াল ব্যাপার যেখানেই থাকবে সেখানে আমাদের জনন কোষ অবশ্যই বা গ্যামেট কিন্তু থাকতেই হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের দুটো ভিন্ন গ্যামেট দরকার, একই রকম গ্যামেট না। যেমন একটা হচ্ছে পুং গ্যামেট যেটাকে আমরা শুক্রাণু বলে থাকি, এবং আরেকটা হচ্ছে স্ত্রী গ্যামেট যেটাকে আমরা ডিম্বাণু বলে থাকি, ঠিক আছে। তো এই দুটো গ্যামেটের মিলনের ফলেই কিন্তু আমাদের এই যে জনন সম্পন্ন হয় সেটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন বলে থাকি, এবং এইটা জেনারেলি উন্নততর প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়ার থেকে সবচেয়ে বেশি উন্নততর অভিযোজন ঘটানো, অভিব্যক্তি ঘটানো, ডিফারেন্ট টাইপস অফ বৈচিত্র্য, জীববৈচিত্র্য বাড়ানো, তারপর হচ্ছে প্রকরণ বা পার্থক্য সৃষ্টি, সব কিছুর জন্য কিন্তু আমাদের এই কালপ্রিট জননী যে দায়ী, ঠিক আছে, যৌন জনন যেটাকে বলা হচ্ছে, যেখানে আমাদের দুটো ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটের মিলনের ফলে আমাদের এই যে ব্যাপারটা তৈরি হয় সেটাকে আমরা বলি যৌন জনন। তাহলে যৌন জননের একক কি, আমরা অযৌন জননের একক বললাম রেণু, তাহলে যৌন জননের একক কিন্তু আমাদের গ্যামেট, এই গ্যামেটটাই হচ্ছে আমাদের যৌন জননের একক, ঠিক আছে, গ্যামেট হচ্ছে আমাদের যৌন জননের একক। এরপর হচ্ছে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ব্যাপারটা কি, ভেজিটেটিভ রিপ্রোডাকশন মেইনলি এটা আমাদের উদ্ভিদ দেহ বা প্ল্যান্ট বডির ক্ষেত্রে দেখা যায়। কোথায় দেখা যায় বেটা, প্ল্যান্ট বডির ক্ষেত্রে, উদ্ভিদ দেহের ক্ষেত্রে দেখা যায়। অঙ্গ বিচ্ছিন্ন হয়, ঠিক আছে, হয়ে নতুন অপত্যের সৃষ্টি হয়। এই ক্ষেত্রে কি হয়, আসলে অনেক অনেক ধরনের অঙ্গজ জনন আছে, আমরা যখন পড়ব সেখানে আমাদের অঙ্গ বিচ্ছিন্ন হয়েও হতে পারে, বা আমরা একটা অঙ্গকে আরেকটা উদ্ভিদের অঙ্গের সাথে জোড়া লাগানোর মাধ্যমেও হতে পারে, অথবা আরেকটা মানে একটু বেশি ডেভেলপ লেভেলের একটা টাইপস আছে সেটার মাধ্যমেও কিন্তু আমরা এই ধরনের জনন সম্পন্ন করতে পারি। তো এই কারণে অঙ্গজ জনন মেইনলি আমরা এটা বলবোই হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হবে, ঠিক আছে। উদ্ভিদের ধর কোনো একটা ডাল কেটে এনে আমি মাটিতে পুঁতে দিলাম, সেখান থেকে আবার ওই উদ্ভিদটা পুরোপুরি তৈরি হয়ে গেল, অথবা একটা উদ্ভিদের ডাল কেটে আরেকটা উদ্ভিদের ডালের সাথে লাগিয়ে দিলাম। তো এইরকম ভাবে কিন্তু আমাদের অঙ্গজ জনন সম্পন্ন হয়, সেটা টাইপসগুলো আমরা যখন ডিটেলসে পড়ছি বলছি। তো আপাতত এইটুকু ধারণা সবার ক্লিয়ার আশা করি। তাহলে অযৌন জনন, যৌন জনন আর অঙ্গজ জনন, এই তিনটে জননের মধ্যে সবচেয়ে যদি বলিস উন্নততর প্রক্রিয়া কোনটা, সেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। কিন্তু যৌন জননের যত বিশালতা, সেই ব্যাপারটা এতটা লেভেলে কিন্তু আমাদের ক্লাস 10-এ নেই, জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা আমরা এখানে পড়লাম, এবং তাছাড়া তার কিছু টাইপস সম্পর্কে আমাদের জানতে হবে। এর বাইরে খুব বেশি দরকার নেই, ঠিক আছে, খুব বেশিগুলো আমরা 11-12-এ পড়বো, ঠিক আছে, সেগুলো অনেক ডেভেলপড জিনিসপত্র, ঠিক আছে, তো সেগুলো আমরা পরে পড়বো।
আমরা শুরু করি আমাদের এই পার্টের মধ্যে। আচ্ছা, এই যে যা পড়লাম সেই ব্যাপারটা এখানে একটা সামারি হিসাবে দেওয়া আছে, একই জিনিস, ঠিক আছে? জাস্ট আমরা একবার রিভিশন দিয়ে নিই। দেখ কি বলেছে, যে জননের গুরুত্বের মধ্যে আমরা কি পড়লাম, যে এটা প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে, তাই না? তারপর সংখ্যা বৃদ্ধি ঘটায়, হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি ঘটায়, বংশগতি বংশ বিস্তারে হেল্প করে। দেন আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট দেখছিলাম, প্রকরণ বা পার্থক্য সৃষ্টি, এবং সেটা মিউটেশনের মাধ্যমে সৃষ্টি হয়, সেই মিউটেশনের ব্যাপারটাও তৈরি করে। এছাড়া অভিব্যক্তি অভিযোজন তো আমাদের জননের মাধ্যমে ঘটেই থাকে। আর টাইপসের মধ্যে আমরা এগুলো দেখলাম, অযৌন জনন, যৌন জনন আর অঙ্গজ জনন, যেটা সম্পর্কেও আমরা পড়েছি যে অযৌন জননের ক্ষেত্রে কোনো প্রকার গ্যামেট উৎপাদন হবে না, ঠিক আছে? জীবের দেহকোষ বিভাজিত হয় অথবা রেণু তৈরির মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়। এর মধ্যে অনেকগুলো টাইপস আছে, সেগুলো আমরা ডিটেলসে পড়ছি। যৌন জননের ক্ষেত্রে অবশ্যই দুটো ভিন্ন গ্যামেট বা জননকোষ দরকার, তাদের মধ্যে মিলন দরকার, মিলনের মাধ্যমেই কিন্তু পুরো ব্যাপারটা হবে। আর অঙ্গজ জনন জেনারেলি উদ্ভিদ দেহের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদ দেহের অঙ্গ বা অংশ বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন বৃদ্ধির দ্বারা নতুন অপত্য সৃষ্টির যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি অঙ্গজ জনন। বেটা দেন, আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের পরের পার্টে, মানে বিশেষ করে আমরা এই যে তিনটে টাইপস অফ জনন পড়লাম, তার মধ্যে অযৌন জনন যে প্রক্রিয়াটা, সেই অযৌন জনন প্রক্রিয়া সম্পর্কে আমরা এবার ডিটেলসে পড়তে চলেছি। কি বলছে অ্যামিবার, এখানে আমরা প্রথমেই দেখব আমাদের দুটো প্রাণীর ক্ষেত্রে, বিশেষ করে এই স্লাইডে আমরা মেইনলি কি দেখব, এই স্লাইডে আমরা মেইনলি দেখব হচ্ছে আমাদের বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে? তো বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রথমেই যে দুটো আমাদের জীবের কথা এখানে পড়তে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যামিবা আর একটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু, ঠিক আছে? তো সেই দুটো কিভাবে বিভাজন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় তাদের জনন পদ্ধতি, সেই ব্যাপারটা কিন্তু আমরা এখন দেখতে চলেছি। তো দেখ, শুরুতেই অ্যামিবার দ্বিবিভাজন এবং বহু বিভাজন, দুটো ওয়ার্ডে লেখা আছে। বিভাজন আমাদের দুটো ভাগে মানে ভাগ করা যায়, সেটার একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। তো অ্যামিবার ক্ষেত্রে দুটোই দেখতে পাওয়া যায়, বাট বিশেষ করে দ্বিবিভাজন বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে অবশ্যই বহু বিভাজন দেখা যায়, দ্বিবিভাজন না এটার ক্ষেত্রে। এইবার যদি আমি বলি যে অ্যামিবার দ্বিবিভাজন বহু বিভাজন কেন হয়, কখন হয়, কিভাবে হয়, তাহলে সেইখানে আমাদের এই পয়েন্টগুলো কাজে লাগবে। যেখানে আমরা অ্যামিবার দ্বিবিভাজন দেখতে পাচ্ছি যে একবার বিভাজিত হওয়ার ফলে এই যে ডাম্বেলের মতো আকার দেখ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতি, বুঝতে পারলি? সেইভাবে সৃষ্টি হয়, নিউক্লিয়াস বিভাজন হয় এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। মানে মেইনলি অ্যামাইটোসিস যে কোষ বিভাজন পড়েছিলাম, সেই প্রসেসের মাধ্যমেই কিন্তু আমাদের অ্যামিবার দ্বিবিভাজন সম্পন্ন হয়। বোঝা গেছে? ডাম্বেল আকৃতির মতো এবং নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসাথে বিভাজিত হচ্ছে এবং দুটো আলাদা অ্যামিবা তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিবিভাজন, এটা নর্মাল অবস্থায় তৈরি হয় এইভাবে। আর একটা হচ্ছে বহু বিভাজন, ঠিক আছে? বহু বিভাজন কিভাবে হয়, এখানে অবশ্যই পরিবেশটা প্রতিকূল হতে হবে। জেনারেলি দেখা যায় না, বাট যখন দেখা যায় তার মানে অ্যামিবার চারপাশের যে পরিবেশ সেটা খুব একটা ভালো অবস্থায় নেই। সেই পরিবেশে তাকে কিন্তু নিজেকে লুপ্ত বা গুপ্ত করে রাখতে হবে, ভেতর ভেতর তাদের সংখ্যা বাড়াতে হবে, এবং যখন পরিবেশ অনুকূল হবে, ঠিক আছে, তখন কিন্তু সেগুলো রিলিজ হবে এবং সেটার মাধ্যমে অসংখ্য অ্যামিবা তৈরি হবে। তো সেই জন্য প্রতিকূল পরিবেশে সিস্ট প্রাচীর তৈরি হয়, সেটা থেকে অসংখ্য ক্ষুদ্র স্পোর তৈরি হয়ে থাকে ইন্টারনালি, ঠিক আছে? প্রতিকূল পরিবেশে এই সিস্ট প্রাচীর আর অসংখ্য ক্ষুদ্র স্পোর তৈরি হয়ে থাকে ইন্টারনালি, এবং সেটা যখন অনুকূল পরিবেশ পায় তখন কিন্তু এইরকম ভাবে বাইরে বেরিয়ে আসে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কি অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন আর বহু বিভাজন। এইবার তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো অ্যামিবার ক্ষেত্রে বহু বিভাজন কখন হয় বেটা, প্রতিকূল পরিবেশকালীন সময়ে, ঠিক আছে? এইবার আমরা চলে আসবো আমাদের প্লাজমোডিয়ামের বহু বিভাজন কিভাবে হয়। প্লাজমোডিয়াম আমরা কি বললাম, যে ম্যালেরিয়ার জীবাণু, এটা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার জীবাণু। ম্যালেরিয়ার জীবাণু, ঠিক আছে? এখানে কি হয়, আমাদের যে স্ত্রী অ্যানোফিলিস মশা, সেই স্ত্রী অ্যানোফিলিস মশার যে লালা গ্রন্থিতে, সেই লালা গ্রন্থিতে কিন্তু এই জীবাণুটা থাকে, এবং সেটা আরবিসি, মানুষের আরবিসিতে কিন্তু ইনজেক্ট করা হয় যখন মশা এসে কামড়ায়, এবং তার মধ্যে একটা ফেজ ঘটে তার সাইজোগনি বলে, সেই ফেজটা, এবং সেটা একটা ক্রমান্বয়ে ধাপের মাধ্যমে প্রথমে ট্রফোজয়েড স্টেজ হয় সেই জীবাণুর, তারপর সেখান থেকে সাইজন দশা সৃষ্টি হয়, এবং তারপর যখন মেরোজয়েড তৈরি হয়, সেই মেরোজয়েডগুলোই বহু বিভাজন পদ্ধতিতে এগুলো পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে রিলিজ হয়, এবং সেটা আমাদের বডিকে আরো রোগগ্রস্ত করে তোলে।
তো এই ব্যাপারটা কিন্তু আমরা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অবশ্যই এই দুটো জিনিস মাথায় রাখবি যে এটা হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু এবং এটার বহনকারী যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা। বুঝতে পারলি? এই দুটো জিনিস যেন সবার অবশ্যই মনে থাকে। তাহলে প্লাজমোডিয়ামের বহু বিভাজনের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এইবার আমরা শুরু করি আমাদের যে পরের যে পার্টটা, অযৌন জননের আরো কিছু ধরন আছে। আমরা এখনো অবধি কিন্তু বিভাজনের ব্যাপারটা পড়লাম, যেটাকে আমরা ফিশন বলি ইংলিশে, এবং সেটা বাইনারি ফিশন যেটা আমরা দ্বিবিভাজন অ্যামিবার ক্ষেত্রে দেখলাম, এবং মাল্টিপল ফিশন যেটা আমরা বহু বিভাজন সেটা মেইনলি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখলাম, যেটা এক প্রকার ম্যালেরিয়ার জীবাণু, এবং তার সাথে সাথে অ্যামিবার ক্ষেত্রেও কিন্তু প্রতিকূল পরিবেশে তাদের ক্ষেত্রে বহু বিভাজন বা মাল্টিপল ফিশন ঘটতে পারে। এরপর আমরা আরো কয়েকটা টাইপস পড়বো অযৌন জননের, যার মধ্যে দেখতে পাচ্ছিস তোরা যে কোরকোদ্গম একটা পার্ট, দেন হচ্ছে খণ্ডীভবন, অ্যান্ড তারপর হচ্ছে পুনরুৎপাদন। খুবই ইম্পর্টেন্ট তিনটে পার্টই। তো সেই তিনটে পার্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। কোরকোদ্গম বা বার্ডিং, ঠিক আছে, এটাই কি হয় মেইনলি এই দুটো জীবের মধ্যে দেখা যায়, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে হাইড্রা। ইস্টের ক্ষেত্রে কিভাবে হয়, ইস্টের এই যে বডিটা, হ্যাঁ, এখান থেকে একটা ছোট্ট ক্ষুদ্র কোরক সৃষ্টি হয়। এই বার্ডিং কথাটাই আসলে বার্ড, এই বার্ড মানেই হচ্ছে কোরক। তো সেই ছোট্ট একটা কোরক সৃষ্টি হয় এবং সেটা ধীরে ধীরে বড় হয় এবং প্রায় মাতৃদেহের মতো সাইজ হয়, ঠিক আছে। এবং এই ব্যাপারটা যদি একটা বার্ড থাকে, একটা বার্ড বা একটা কোরক সৃষ্টি হয়, সেটা তো নর্মাল। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে কোরক সৃষ্টি হওয়ার যে ব্যাপারটা, এটা অসংখ্য তৈরি হচ্ছে, একটার পর একটা একটার পর একটা এরকম ভাবে তৈরি হয়েই যাচ্ছে। সেই সময় এই যে দশা, সেই যে অত্যাধিক কোরক বা কোরকের শৃঙ্খল তৈরি হয়, যে কোরকের শৃঙ্খল তৈরি হয়, সেই ব্যাপারটাকে কিন্তু আমরা বলে থাকি টরুলা দশা। টরুলা বা টুরুলাও ভাবিস না, ঠিক আছে, ও মাগ ও টুরুলা ওই সব না, ঠিক আছে, টরুলা দশা। সেটা কি, সেটা হচ্ছে কোরকের শৃঙ্খল, অসংখ্য কোরক তৈরি হওয়া পরপর, সেই ব্যাপারটাকে আমরা বলছি ইস্টের ক্ষেত্রে কোরকোদ্গম। আর হাইড্রা, এইটা হচ্ছে হাইড্রা, হ্যাঁ, এইটা ছিল ইস্ট, এইটা হচ্ছে আমাদের হাইড্রা। হাইড্রার ক্ষেত্রে কি বাবু, হাইড্রার ক্ষেত্রেও কোরক সৃষ্টি হয়। সেটা কিভাবে, এর যে এই যে মুখছিদ্র থাকে, ঠিক আছে, এটা মুখছিদ্র, এটা মুখছিদ্রের চারপাশে এগুলো হচ্ছে কোর্শিকা, বুঝলি, এগুলো হচ্ছে কোর্শিকা, মুখছিদ্রের চারপাশে কোর্শিকা। যাই হোক, এটা যদি মেইন বডি হয়, সেই মেইন বডির পাশে এরকম ছোট্ট একটা কোরক বা বার্ড সৃষ্টি হয়, এবং সেই কোরক বা বার্ড সৃষ্টির সময়ও এখানে যে মুখছিদ্রটা থাকে তার চারপাশেও ঠিক মাতৃদেহের মতোই এই কোর্শিকাগুলোও কিন্তু তৈরি হয়, এবং সেটা ধীরে ধীরে এরকম বড় সাইজের হয়, এবং যখন পরিপূর্ণতা লাভ করে তখন এটা মেইন বডি থেকে আলাদা হয়ে কিন্তু আলাদাভাবে বিরাজ করে। তো দেহের বাইরে কোরক সৃষ্টি, সেখান থেকে কোর্শিকা সৃষ্টি এবং অপত্য হাইড্রা সৃষ্টি, এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি কোরকোদ্গম। এখানে আমরা এই যে দুটোর ক্ষেত্রে ইস্ট এবং হাইড্রার ক্ষেত্রে দেখতে পেলাম কোরকোদ্গমের মাধ্যমে বা কোরক সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করা, এটাকে আমরা বলে থাকি বহিকোরক, মানে বহিকোরকোদ্গম, ঠিক আছে। আর একটা অন্তঃকোরকোদ্গম হয় বা অন্তঃকোরক সৃষ্টির মাধ্যমেও হয়, যেটা আমাদের মেইনলি স্পঞ্জিলা বা স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায়, যেটাকে আমরা স্বাদু জল বা মিষ্টি জলের স্পঞ্জ বলে থাকি। তাদের ক্ষেত্রে কি দেখা যায়, তাদের বডির ভেতরেই কিছু অন্তঃকোরক সৃষ্টি হয় এবং সেটা পরবর্তীতে বাইরে এসে আবার পুরো ওই স্পঞ্জিলার আকারটা নেয়, ঠিক আছে। তো অন্তঃকোরক সৃষ্টির মধ্যে যে ওই যে একসাথে অতগুলো কোরক বডির ভেতরে তৈরি হওয়া, এই যে প্রসেসটা বা যেটা আমরা স্পঞ্জিলা বা স্বাদু জলের স্পঞ্জে দেখতে পাই, সেইটাকে আমরা বলে থাকি গেমিউল গঠন। তো গেমিউল সৃষ্টি বা গেমিউল কন্ডিশন আমাদের স্পঞ্জিলার ক্ষেত্রে, সেটাও কিন্তু এক প্রকার কোরকোদ্গম প্রসেস, যেখানে অন্তঃকোরকের মাধ্যমে ব্যাপারটা তৈরি হয়। এরপর আমরা চলে আসি বাবু খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। খণ্ডীভবন কথাটার মধ্যেই খণ্ডে খণ্ডে বিভক্ত হওয়ার একটা ব্যাপার আমরা বুঝতে পারছি। তার মানে কি, এইটা হচ্ছে আমাদের স্পাইরোগাইরার মধ্যে দেখা যায়। তো স্পাইরোগাইরার এই যে পুরো বডিটা, এটা জলের আঘাত বা কোনো প্রাণীর আঘাতের ক্ষেত্রে এটা আসলে শৈবাল, বুঝতে পারলি। তো সেই শৈবালের যে দেহ, সেটা জলের আঘাতে হোক বা কোনো প্রাণীর আঘাতে হোক, সেটা কিন্তু এরকম বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়, দেখতে পাচ্ছিস।
তো এই যে সূত্রাকার একটা দেহ, সুতোর মতো দেহ ছিল, সেটা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেল এবং সেখান থেকে নতুন শৈবাল সৃষ্টি হলো এবং সেই শৈবালটা আবার মাতৃদেহের মতো সাইজ নেবে, এগুলো এক একটা প্রত্যেকটা বড় বড় হয়ে। তো সেই যে প্রসেস, যেখানে খণ্ডী ভবনের মাধ্যমে একটা স্পাইরোগাইরা দুটো বা তিনটে খণ্ডে বিভক্ত হয় এবং প্রত্যেকটা খণ্ড থেকে আবার পরিপূর্ণ স্পাইরোগাইরা তৈরি, সেই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি বাবু? খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। এটার সাথে অনেকে পুনরুৎপাদন গুলিয়ে ফেলে, যেহেতু কি মানে কেস কিছুটা সেমই, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেই ব্যাপারটা আমি ভালো করে বোঝাচ্ছি। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, প্ল্যানেরিয়া হচ্ছে চ্যাপ্টা কৃমি, ঠিক আছে? প্ল্যানেরিয়া হচ্ছে চ্যাপ্টা কৃমি। সেই চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে কি হয়, তাদের বডিকে যদি তুই কেটে দিস, ধর এই জায়গাটায় একটা কাট করলি, এই জায়গাটায় একটা কাট করলি, তাহলে এর বডিটা তিনটে খণ্ডে বিভক্ত হলো, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, যেটা তোরা এখানে দেখানো হয়েছে। এইবার কি হবে, এদের বডিতে এমন একটা ধর্ম থাকে, এমন একটা ক্ষমতা থাকে, যে ক্ষমতার বলে এই মাথার এই পার্টটা থেকেও পুরো বডি তৈরি হতে পারে, এই বডির এই পার্টটা থেকে লেজ এবং মাথা সহ পুরো বডি তৈরি হতে পারে, আবার শুধু লেজের পার্টটা থেকেও পুরো বডি এবং মাথা তৈরি হয়ে পুরো পরিপূর্ণ প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমি তৈরি হওয়ার ক্ষমতা রাখে। এবং যে ক্ষমতার বলে প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমি এই কাজটা করে, সেই ক্ষমতাকে আমরা বলি টোটিপোটেন্সি। এইটা হচ্ছে সেই ক্ষমতা, যে ক্ষমতা প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমির মধ্যে থাকে, যার প্রত্যেকটা বডির খণ্ডক থেকে আবার পুরো বডি তৈরি হওয়ার একটা ক্ষমতা থাকছে। এবং সেটা অবশ্যই মাইটোসিস পদ্ধতিতে তাদের যে ওই কোষ বিভাজন, সেইটার মাধ্যমে তাদের বডি আবার রিগেইন করে। তো সেই ব্যাপারটাকে আমরা বলে থাকি প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে। যদিও পুনরুৎপাদন আরো অনেকের ক্ষেত্রে দেখা যায়, স্পঞ্জের ক্ষেত্রেও দেখা যেতে পারে, হাইড্রার ক্ষেত্রেও কিছু কিছু সময় আমরা পুনরুৎপাদন দেখতে পাই। এইবার এইখানে যেটা থেকে আলাদা, প্রথমত টোটিপোটেন্সির ব্যাপার তো আছেই, তার থেকে আর যে দুটো জিনিস একে খণ্ডী ভবন থেকে আলাদা করেছে, সেটা হচ্ছে এই দুটো পার্ট। একটাকে আমরা বলছি মরফাল্যাক্সিস, আর একটাকে বলছি এপিমরফোসিস। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, ভালো করে পড়। যে মরফাল্যাক্সিস যে প্রসেসটা, সেটা আসলে কি হয় এদের ক্ষেত্রে, এদের খণ্ডিত দেহাংশ থেকে পূর্ণাঙ্গ দেহ তৈরি, যেটা আমরা এই প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে দেখতে পেলাম, যে তাদের প্রত্যেকটা বডি পার্ট, মাথার পার্টটা থেকে বডি এবং পুরো লেজ তৈরি হয়ে পুরো পরিপূর্ণ বডি তৈরি হলো, বা লেজের পার্ট থেকে বডি এবং মাথার পার্টটা তৈরি হয়ে পরিপূর্ণ বডি তৈরি হলো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলি মরফাল্যাক্সিস, যেটা কিনা একটা টাইপস আমাদের এই পুনরুৎপাদনের মধ্যেই পড়ছে। আরেক ধরনের ভাবেও পুনরুৎপাদন হয়, সেটাকে আমরা বলে থাকি এপিমরফোসিস। এপিমরফোসিস ব্যাপারটা কি? এপিমরফোসিস যে ব্যাপারটা, সেটা হচ্ছে কোনো একটা বডির কোনো হারানো অংশ, সাপোজ ধর আমি যদি টিকটিকির এক্সাম্পল দিই, বা তারা মাছের এক্সাম্পল দিই, যে তারা মাছের কোনো একটা বাহু, যে 5টা বাহু ছিল তার কোনো একটা বাহু কেটে বাদ চলে গেছে, তো সেই পার্টটা কিন্তু আবার তৈরি হয়ে যায়, বা টিকটিকির লেজটা কেটে যাওয়ার পরে কিছুদিন পর কিন্তু আবার ওই লেজটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়। তো সেই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলি এপিমরফোসিস, যেখানে দেহের পুরো দেহের খণ্ড থেকে, বা ওই যে দেহ খণ্ডটা কেটে বাদ হয়ে গেছে, মানে লেজের, ধর আমি একটা টিকটিকির লেজ কেটে দিয়েছি, তো ওই টিকটিকির লেজ থেকে কিন্তু আবার পুরো টিকটিকি তৈরি হবে না, এইটা ভাবিস না। এই ব্যাপারটা হচ্ছে মরফাল্যাক্সিস, কিন্তু ওটা টিকটিকির ক্ষেত্রে হয় না, ওটা এই চ্যাপ্টা কৃমি এদের ক্ষেত্রে হয়। কিন্তু এপিমরফোসিসের যে ব্যাপারটা, এটা টিকটিকির ক্ষেত্রে। এখানে কি হয়, ওই লেজ কেটে বাদ চলে গেছে ঠিক আছে, কিন্তু টিকটিকির বডিতে ওই লেজের খণ্ডাংশ বা যে পার্টটা, লেজের যে মানে বেসটা, সেখান থেকে আবার ওই পরিপূর্ণ লেজ তৈরি হওয়ার, মানে ওখানে ওই যে কোষ, ওখানে ডায়াস্টেমা বলে এক প্রকার কোষ থাকে, যাদের মধ্যে এই টোটিপোটেন্সি ধর্মটা থাকে, যার কারণে ওই লেজটা আবার তৈরি হয়ে যায়। তো দেহাংশ যে খণ্ড ভাগ হয়ে গেছে বা যে খণ্ড হারিয়ে ফেলেছে সেই খণ্ডটা পুনরুৎপাদিত হবে। তো এই দুটো প্রসেসে আমাদের পুনরুৎপাদন প্রসেস মানে ব্যাপারটা কিন্তু হতে পারে। তাহলে এপিমরফোসিসের ক্ষেত্রে আমরা এক্সাম্পল টিকটিকির লেজের ক্ষেত্রে দেখলাম, মরফাল্যাক্সিসের ক্ষেত্রে আমরা যেটা পড়লাম পুনরুৎপাদনের মেইনলি প্ল্যানেরিয়া, এটার এক্সাম্পলই আমরা মরফাল্যাক্সিসের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এখানে আমরা আরো 3টে টাইপস, এবং তার আগে আমরা এই যে বিভাজনের যে টাইপসটা, সেই ব্যাপারটা দেখে নিয়েছি। আর কি কিছু আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আছে যেটা আমার আগের স্লাইডগুলোতে বলা হয়নি। দেখ, আমরা অলরেডি বিভাজন পড়ে ফেলেছি, হ্যাঁ, সেটার মধ্যে দ্বিবিভাজন, অ্যামিবা, বহু বিভাজন, প্লাজমোডিয়াম, সাইজোগনি, অ্যামিবার, স্পোরুলেশন, এই সব ব্যাপার স্যাপার আমরা দেখে নিয়েছি অলরেডি। কোরকোদ গমের ক্ষেত্রে ইস্ট আর হাইড্রার ক্ষেত্রে দেখেছি, ইস্টের ক্ষেত্রে টরুলা দশা দেখেছি, হাইড্রার ক্ষেত্রে কোর্সিকা কিভাবে সৃষ্টি হয় দেখেছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে খণ্ডী ভবনের ক্ষেত্রে আমরা স্পাইরোগাইরা, সূত্রাকার দেহ খণ্ডিত হয় এবং সেইটা থেকে আবার পরিপূর্ণ স্পাইরোগাইরা তৈরি হয়, সেই যে ব্যাপারটা, এটা দেখেছি।
পুনরুৎপাদন এইমাত্র দেখলাম প্ল্যানেরিয়া, যার ক্ষেত্রে মরফালাক্সিস এপিমরফোসিসের ব্যাপার স্যাপার দেখেছি পুনরুৎপাদনের মধ্যে, যার মধ্যে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে মরফালাক্সিস ব্যাপার হয়, টোটিপোটেন্সি ক্ষমতা থাকে। এই কয়েকটা পার্ট আমরা দেখে নিয়েছি। এইবার যে পার্টটা আমার বাদ গেছে সেটা হচ্ছে রেণু উৎপাদন। খুব ইম্পর্টেন্ট একটা অযৌন জনন পদ্ধতি, এবং অযৌন জননের মেইন যে একক বা ইউনিট বলা হয় সেটাকে আমরা রেণু বলি। তো অবশ্যই এই পার্টটা অবশ্যই আমাদের জানতে হবে, রেণু উৎপাদন ব্যাপারটা কি। তো দেখ, এখানে দু ধরনের রেণুর কথা বলা হয়েছে, একটাকে বলা হচ্ছে চলরেণু আর একটাকে বলা হচ্ছে অচল রেণু। ঠিক আছে, এবার এই চলরেণু অচল রেণুর ব্যাপারটা কি। চলরেণু মানে দেখ, যে রেণু চলাফেরা করতে পারে, সহজ কথায়। তার মানে রেণুটা যে চলাফেরা করবে, তার মানে সেই রেণুর অবশ্যই কোনো গমনাঙ্গ বা চলাফেরার জন্য কোনো অবশ্যই অঙ্গ থাকবে। তো এইখানে মেইনলি চলরেণু তাদেরকেই বলা হয় যাদের ফ্ল্যাজেলা যুক্ত রেণু থাকে, বা যে রেণুগুলো ফ্ল্যাজেলা যুক্ত। এই দেখ লেখা আছে, ফ্ল্যাজেলা যুক্ত রেণু হচ্ছে আমাদের চলরেণু বলা হয়। এর ক্ষেত্রে কি হচ্ছে, আরেকটা নামও দেওয়া হয় যেটা জুস্পোর, এবং এর এক্সাম্পলে আমরা এক প্রকার নিম্ন শ্রেণীর শৈবালের নাম পড়ি, সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। তাহলে ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে তাদের যে রেণু হয় সেটা ফ্ল্যাজেলা যুক্ত হয়, তাদেরকে আমরা চলরেণু বা জুস্পোর বলে থাকি। আর অচল রেণু, অচল কথাটার মানে হচ্ছে যারা চলাফেরা করতে পারে না, তার মানে চলাফেরা করার জন্য ফ্ল্যাজেলা মানে থাকতে হতো, তার মানে এই ক্ষেত্রে ফ্ল্যাজেলা থাকবে না বাবু। তো ফ্ল্যাজেলা বিহীন, হ্যাঁ, এবং এটা কাদের দেখা যায়, মিউকর, ফার্ন, এদের ক্ষেত্রে দেখা যায়, মিউকরের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, মিউকরের ক্ষেত্রে দেখা যায় মেইনলি। আচ্ছা, তো এদেরকে আমরা কি বলে থাকি, অ্যাপ্ল্যানোস্পোর। যেমন জুস্পোর বলা হয় চলরেণুকে। দেখ কিভাবে মনে রাখবি, জুস্পোর, এই যে জু কথাটার মানে হচ্ছে প্রাণী, তো প্রাণীরা গমন বা চলাফেরা করতে পারে, সেই ব্যাপারটা দিয়ে মনে রাখতে পারিস। তার মানে এদের ফ্ল্যাজেলা আছে। তো চলরেণু জুস্পোর, আর অচল রেণু হচ্ছে অ্যাপ্ল্যানোস্পোর। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। মিউকর, ফাইটোপথোরা, এগুলোর ক্ষেত্রে বোধহয় অচল রেণু হয়, মিউকরের এক্সাম্পলটা তো এখানে দেওয়া আছে। এছাড়া মশ, ফার্ন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু রেণুর মাধ্যমেই কিন্তু জনন সম্পন্ন হয়, যেটা আমরা ফার্নের জনুক্রমের মধ্যেও দেখব। বোঝা গেছে তাহলে রেণু উৎপাদনের ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, আমি আশা করি বোঝাতে পেরেছি তোদের। এই দু রকম ভাবে তোরা মনে রাখবি, চলরেণু অচল রেণু, কেন চলরেণুকে চলরেণু বলা হচ্ছে, তার এক্সাম্পল কি, তার আরেকটা নাম কি, এইগুলো থেকে কোশ্চেন আসে বাবু। তাহলে এই গেল হচ্ছে আমার অযৌন জনন, তাই তো। এইবার আমরা একটু যৌন জনন সম্পর্কে পড়ি। হ্যাঁ, এবার আমরা একটু যৌন জনন সম্পর্কে নিয়ে কথা বলি। তো যৌন জননের ক্ষেত্রে দেখ, মেইন তো আমরা শুরুর দিকেই যে আইডিয়াটা নিয়েছিলাম যৌন জননের ধারণা, সেখানে আমরা দেখেছিলাম যে যৌন জননের ক্ষেত্রে কি হবে বাবু, যৌন জননের ক্ষেত্রে মেইনলি এর যে একক বা ইউনিট সেটা হচ্ছে গ্যামেট। এটা কি, সেটা হচ্ছে গ্যামেট, এবং সেই গ্যামেটের মাধ্যমে, এবং গ্যামেট অবশ্যই হতে হবে দু ধরনের, একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। পুং গ্যামেটকে আমরা শুক্রাণু বলবো, স্ত্রী গ্যামেটকে আমরা ডিম্বাণু বলবো। এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা ধারণাটা পেয়েছিলাম যৌন জননের ক্ষেত্রে, এবং এটা সবচেয়ে মানে উচ্চতর বা সবচেয়ে ডেভেলপড একটা প্রসেস, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রসেস অন্যান্য জননের ক্ষেত্রে থেকেও। এইবার এই যৌন জননকে আমরা মেইনলি দু ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলছি সংযুক্তি, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কনজুগেশন, আর একটাকে আমরা বলে থাকি সিনগ্যামি। এই দুটো টাইপসে আমরা ভাগ করে থাকি। দেখ, যৌন জনন সম্পর্কে আমরা ওই আইডিয়াটা মাথায় রাখবো, আর এই যে স্লাইডটায় আমরা পড়বো সেইটুকুই মাথায় রাখবো, এর বাইরে আমাদের আপাতত আর দরকার নেই। ঠিক আছে, আমাদের সিলেবাসের মধ্যে এইটুকুই আছে। বাট যৌন জনন অনেকটা ডেভেলপ প্রসেস, অনেক কিছু তোরা 11-12 এখান থেকে পড়বি। বাট আমার মনে হয় সিবিএসসি আইসিএসসি বোর্ডে রিলেটিভলি আর একটু বেশি জিনিস আছে, তো তোরা এক্সট্রা চাইলে সেগুলো থেকে একটু দেখতে পারিস, বাট আমি পড়াবো না, আমি সিলেবাস অনুযায়ী যাচ্ছি। তো সংযুক্তি আর সিনগ্যামি। এবার সংযুক্তি বা কনজুগেশন ব্যাপারটা, এখানে দেখ স্পাইরোগাইডার ছবি দেখতে পাচ্ছিস। স্পাইরোগাইডার ক্ষেত্রে কি হচ্ছে, একটা সংশ্লেষণ নালী তৈরি হচ্ছে, এটাকে আমরা বলে থাকি কনজুগেশন টিউব। এটাকে আমরা কি বলে থাকি, কনজুগেশন টিউব বলে থাকি। ঠিক আছে, সংশ্লেষ নালী বা সংশ্লেষণ নালী, যেটার গঠনের মাধ্যমে এর যে জেনেটিক বস্তু, সেই জেনেটিক বস্তু পাশের স্পাইরোগাইডার মধ্যে যায়। এই ব্যাপারটা মেইনলি আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে এক্সট্রা ক্রোমোজোমাল যে কন্টেন্ট থাকে, ঠিক আছে, যেটাকে প্লাজমিড বলা যেতে পারে, তো সেইটা কিন্তু ট্রান্সফার হয় এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া, সেখানেও একটু এইরকম নালী তৈরির একটা ব্যাপার হয়। তো কনজুগেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাই, এখানে স্পাইরোগাইরার ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম, যেখানে কি হচ্ছে, একটা স্পাইরোগাইরা আরেকটা স্পাইরোগাইরার মধ্যে যে জেনেটিক এলিমেন্ট বল বা তাদের মিলন সম্পন্ন করার ব্যাপার বল যৌন জননের ক্ষেত্রে, সেই ব্যাপারটা কিন্তু এখানে ঘটাতে পারে। এইবার যদি আমরা সিনগ্যামি, আচ্ছা তাহলে একটা জিনিস কোশ্চেন আসে যে এমন একটা জীবের নাম বলো, ঠিক আছে, এমন একটা জীবের নাম বলো
বা এমন একটা শৈবালের নাম বলে, এক্স্যাক্ট শৈবাল ওয়ার্ডটাও অনেক সময় ইউজ করে কোশ্চেন আসতে পারে, যার মধ্যে অযৌন জনন এবং যৌন জনন দুটোই দেখা যায়। তোরা কি অ্যান্সার হবে? সেটা হচ্ছে স্পাইরোগাইরা। কারণ স্পাইরোগাইরার ক্ষেত্রে তোরা অযৌন জনন দেখতে পেলি, কি পদ্ধতিতে হতো? খণ্ডি ভ্রমণ। এবং যৌন জননের ক্ষেত্রেও কনজুগেশন বা সংযুক্তি, সংশ্লেষনালী তৈরির মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে তাদের যৌন জননও হচ্ছে। তাহলে অযৌন জনন যৌন জনন একটা বডির মধ্যেই ঘটছে, সেইটার এক্সাম্পল হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। ডান। সিনগ্যামির মধ্যে, সিনগ্যামির ব্যাপারটা হচ্ছে এখানে অবশ্যই দুটো আলাদা আলাদা আমাদের গ্যামেট থাকবে, এবং সেইটাকে আমরা মেইনলি ভাগ করেছি তিনটে পার্টে। একটাকে আমরা বলছি আইসোগ্যামি, একটাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি, অ্যান্ড দেন উগ্যামি। সবচেয়ে আমরা ইম্পর্টেন্ট ওইটাকে দেবো, উগ্যামি। আসছি ধীরে ধীরে। আইসোগ্যামি, দেখ আইসো কথাটার মানেই হচ্ছে সমান, সেম। সমান কি? আইসোগ্যামি, গ্যামি মানেই হচ্ছে গ্যামেট, জনন কোষ, এবং আইসো মানে তাদের যে আকৃতি বা গঠন সেটা সম আকৃতি বিশিষ্ট। তার মানে এখানে যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটোর সাইজ মোটামুটি একই সাইজের হবে, দুটোর সাইজ মোটামুটি একই সাইজের হবে। যেটা ক্ল্যামাইডোমোনাস নামক যে শৈবাল নিম্ন শ্রেণীর, তাদের যে গ্যামেট, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট, তাদের ক্ষেত্রে কি হতো? তাদের ক্ষেত্রে সম আকৃতি বিশিষ্ট গ্যামেট দেখা যেত। তাই এটাকে আমরা বলছি আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি, দেখ অ্যানাইসো কথাটার মানে হচ্ছে অসম, এবং গ্যামি মানে গ্যামেট। তার মানে এখানে যে গ্যামেট দুটো থাকবে অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে, তাদের কিন্তু আকৃতি বা আয়তন ডিফারেন্ট হবে, অসম প্রকৃতির হবে। ঠিক আছে? এবং যেটা মেইনলি নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেখানে একটা গ্যামেট আর একটা গ্যামেটের সাইজ কিন্তু সেম থাকে না। এবার এখানে ডিফারেন্ট হতে পারে, পুং গ্যামেটের আকার স্ত্রী গ্যামেটের আকার ভিন্ন হবে। ঠিক আছে? বাট এটার একটা এক্স্যাক্ট যদি আমি কপি বলি, সেটা হচ্ছে উগ্যামি, যেখানে আমরা স্পেসিফিক ভাবে বলবো যে কি হবে, এখানে স্ত্রী গ্যামেটটার সাইজ বড় হবে এবং পুং গ্যামেটটার সাইজ ছোট হবে। পুং গ্যামেটে মোশন বা সচল হওয়ার জন্য তার কিছু সচল অঙ্গ থাকবে, স্ত্রী গ্যামেটে কোনো রকম সচল অঙ্গ থাকবে না। তাই পুং গ্যামেটটা সচল এবং সাইজে ছোট, আর স্ত্রী গ্যামেটটা সাইজে বড় এবং নিশ্চল। এই যে স্পেসিফিক ভাবে আমি করে দেওয়া যে হ্যাঁ স্ত্রী গ্যামেট বড় হবে, পুং গ্যামেট ছোট হবে, স্ত্রী গ্যামেট মুভ করতে পারবে না, পুং গ্যামেট মুভ করতে পারবে, এই যে স্পেসিফিসিটি, সেটাই হচ্ছে আমাদের উগ্যামির ক্ষেত্রে। পুং গ্যামেট ছোট এবং সচল, আর স্ত্রী গ্যামেট বড় এবং নিশ্চল, যেটা আমাদের উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। যে স্পার্ম, সেটা পুং গ্যামেট, সেটা মুভ করতে পারে এবং সাইজে ছোট হয়। ডিম্বাণু কিন্তু বড় হয় এবং তারা নিজে নিজে মুভ করতে পারে না। তো এই হচ্ছে আমাদের বেসিক বা মেইন যে টাইপস আমাদের যৌন জননের, সেগুলো আমরা বললাম। এর সাথে সাথে আরো একটা টাইপস আমরা দেখি, যেটা আমাদের একটু মাথায় রাখতে হয়, কিছু কিছু সময় স্কুলগুলো কোশ্চেন দিয়েও দেয়। সেটা হচ্ছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। অপুংজনি বা পার্থেনোজেনেসিস ব্যাপারটা আসলে কি? তো এইখানে এটা মেইনলি পুরুষ মৌমাছিদের ক্ষেত্রে, ড্রোনদের ক্ষেত্রে দেখা যায়। তাদের ক্ষেত্রে কি হয় বেটা, গ্যামেট উৎপাদন বা নিষেক, ওই যে দুটো গ্যামেটের মিলন, এই ব্যাপারটা ছাড়াই এই জীবটা তৈরি হয়ে যায় পুরুষ মৌমাছি। মানে একটা মৌমাছির যে চাক, সেই মৌমাছির চাকের মধ্যে তিন ধরনের মেইনলি মৌমাছি থাকে। একটা রানী মৌমাছি, যে সবকিছুর লিডার বলা হয়, মেইন মুখ্য ভূমিকা তারই। সেকেন্ড হচ্ছে কর্মী মৌমাছি, সেই কর্মী মৌমাছির মধ্যে অনেক রকম টাইপস থাকে, বিশেষ করে তোরা ফোরেজার মৌমাছি বলতে পারিস বা স্কাউট মৌমাছি বলতে পারিস, এগুলো সব কর্মী মৌমাছি। আর আরেক ধরনের থাকে হচ্ছে ড্রোন বা পুরুষ মৌমাছি। তো এই যে পুরুষ মৌমাছি, সেটা নিষেক পদ্ধতি ছাড়াই তৈরি হয়। ঠিক আছে? তো সেইটাকে আমরা বলে থাকি গ্যামেট উৎপাদন বা নিষেক পদ্ধতি ছাড়া পুরুষ মৌমাছি তৈরির যে প্রসেস, সেটাকে আমরা বলে থাকি অপুংজনি বা পার্থেনোজেনেসিস। এটাকে আমরা যৌন জননের মধ্যেই একটা টাইপস হিসেবে বা একটা বিশেষ টাইপস হিসেবে কিন্তু জেনে রাখি। তো এইটার অবশ্যই মাথায় রাখিস, এই এক্সাম্পলটা দিয়ে কোশ্চেন আসে। আচ্ছা, এইবার আমরা চলে আসি, তাহলে আমাদের দেখ তিন ধরনের জননের মধ্যে দু ধরনের জনন আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা অনেকটা এগিয়ে গেছি। তাহলে অযৌন জনন পড়ে ফেলেছি, তার টাইপস ফাইভ সবকিছু দেখে নিয়েছি, তার উদাহরণ থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার। দেন আমাদের যৌন জননের পার্টটা পড়লাম, যেটা থেকে খুব কনসেপ্ট রিলেটেড কিছু কম জিনিসপত্র যেগুলো আমাদের সিলেবাসে আছে সেইভাবেই আমরা পড়েছি, বেশি ডিটেলসে যাওয়ার চেষ্টা করিনি। এইবার যেটা আছে সেটা ডিটেলসে পড়ার মতো, সেটা হচ্ছে অঙ্গজনন। এবং অঙ্গজনন তোদের বলেইছিলাম যে এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে। ঠিক আছে? তো দেখ অঙ্গজননের যদি বৈশিষ্ট্যের ক্ষেত্রে যাস, তাহলে সেখানে কি বলছে, যে মাইটোসিস কোষ বিভাজন অবশ্যই হবে, এখানে মাইটোসিস কোষ বিভাজন নির্ভর, এবং মাতৃজীবের মতো হুবহু অপত্য তৈরি হয়।
মানে একটা উদ্ভিদ থেকে যদি তুই অঙ্গজননের মাধ্যমে আরেকটা উদ্ভিদ তৈরি করতে চাস, তো দেখতে তো আর আলাদা হবে না, সেম হবে। তো সেই হুবহু অপত্য তৈরি করতে এবং অল্প সময়ে অসংখ্য জীব যদি তুই তৈরি করতে চাস, অভিব্যক্তিতে এর কোনো ভূমিকা নেই। অভিব্যক্তিতে ভূমিকা আমাদের শুধুমাত্র যৌন জননের। ঠিক আছে, অভিব্যক্তি বা প্রকরণ সৃষ্টি বা জীববৈচিত্র্য সৃষ্টি এইসবের ক্ষেত্রে রিলেটিভলি এর ভূমিকা কিন্তু নেই। বোঝা গেছে বাবু? আচ্ছা, এইবার এই যে অঙ্গজনন, এই অঙ্গজননকে আমরা তিনটে ভাগে মেইনলি ভাগ করি। একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক অঙ্গজনন, ন্যাচারাল, প্রাকৃতিক ভাবেই হচ্ছে, নর্মাল ভাবেই হচ্ছে, কোনো রকম আমাদের হস্তক্ষেপের দরকার নেই। সেকেন্ড হচ্ছে কৃত্রিম। তো কৃত্রিম যে কোনো কিছুতে আমাদের ইনক্লুড হওয়াটা দরকার পড়ছে। কৃত্রিম মানেই ল্যাব বেসিস বা আমাদের মানুষের ইনভলভমেন্টটা এখানে থাকছে। ঠিক আছে, আর একটা টাইপস হয়, সেটা হচ্ছে আমি বলছি, সেটা হচ্ছে এইটা মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণ। এটাও ওয়ান টাইপস অফ কৃত্রিম অঙ্গজননের মধ্যেই মেইনলি পড়ছে। ঠিক আছে, বাট তুই আলাদা করে একে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণকে আলাদা করেও তুই বলতে পারিস। তো তিনটে টাইপস ওইভাবে বলা যায় যে অঙ্গজননকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম, আর একটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণ। কিন্তু মাইক্রো প্রোপাগেশনকে অনেক সময় কৃত্রিমের মধ্যেও ফেলে, কারণ এখানে আমাদের ইনভলভমেন্ট দরকার, যেটা কৃত্রিমের ক্ষেত্রেও ছিল ওই কারণে। আচ্ছা, এবার যে ব্যাপারটা হচ্ছে বাবু, সেটা হচ্ছে এগুলো সম্পর্কে হালকা আইডিয়া নিতে হবে। তো দেখ, প্রাকৃতিক অঙ্গজননের মধ্যে আমরা কিছু স্পেসিফিক যেগুলো থেকে রিলেটিভলি বেশি কোশ্চেন আসে সেগুলোই পড়ার চেষ্টা করি, খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো মূল ওদের উদ্ভিদের যে মূল কাণ্ড পাতা, এই তিনটের মাধ্যমে, এই তিনটে অঙ্গের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে তাদের অঙ্গজনন সম্পন্ন হয়। তো দেখ, মূলের মাধ্যমে রসালো মূল, রাঙা আলু, শাকা আলু, পটল, এগুলোর ক্ষেত্রে মূলের মাধ্যমেই কিন্তু অঙ্গজনন সম্পন্ন হয়, অস্থানিক মূল সৃষ্টি। সেখান থেকে এই রসালো মূল, এর মধ্যে এগুলো খাবার হিসেবেও ইউজ করা হয়, তাই না, এই মূলগুলো। নেক্সট হচ্ছে কাণ্ডের মাধ্যমে যদি যাই, তো কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে কচুরিপানার ক্ষেত্রে এই যে খর্বধাবক বা অফসেট বলা হয়, তো সেই কচুরিপানার ক্ষেত্রে কিন্তু খর্বধাবকের মাধ্যমে, যেটা কাণ্ডেরই একটা মডিফাইড একটা পার্ট, তো সেইটার মাধ্যমে কিন্তু কচুরিপানাদের আমাদের কাণ্ডের মাধ্যমে প্রাকৃতিকভাবে অঙ্গজনন সম্পন্ন হয়। এছাড়াও রাইজোমের মাধ্যমে আদার ক্ষেত্রে হয়। গোল আলু, যেগুলো আমরা জেনারেলি মাছের ঝোল বা মাংসের ঝোলে বা বিরিয়ানিতে যে আলুগুলো খাই, সেগুলো হচ্ছে স্ফীত কাণ্ড, আসলে কাণ্ডেরই একটা মডিফাইড ব্যাপার, যেটাকে আমরা স্ফীতকন্দ বলি। আর চুপড়ি আলু বলে একটা পার্ট আছে, যেটাকে আমরা বুলবিলের ক্ষেত্রে এই এক্সাম্পলটা দেখতে পাই, যেটাও কিনা ওয়ান টাইপ অফ মডিফাইড স্টেম। দেন আমাদের পাতার ক্ষেত্রে, পাতার মাধ্যমে কাদের বংশ বিস্তার হয়, সেটা হচ্ছে পাথরকুচি বিগোনিয়া। যেটা বলছিলাম যে আমাদের পাতার ক্ষেত্রে তাহলে পত্রাশ্রয়ী মুকুলের মাধ্যমে, যেমন ধর মূলের মাধ্যমে যখন হবে তখন সেটা অস্থানিক মূল, কাণ্ডের মাধ্যমেও সেই ব্যাপারটা। এবং পাতার মধ্যে আমাদের পত্রাশ্রয়ী মানে পাতার ওপর আশ্রয় করে যে সকল মুকুল, সেগুলোর মাধ্যমেও কিন্তু কিছু অঙ্গজনন প্রাকৃতিকভাবে হয়, এবং সেটা মেইনলি পাথরকুচি, বিগোনিয়া এদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, পাতার ওপরেই এইরকম দেখ, এই যে ছবিতেও দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মুকুল যেগুলো পাতার ওপর আশ্রয় করে সেখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সেইটার মাধ্যমে কিন্তু আমাদের প্রাকৃতিক অঙ্গজনন, পাথরকুচি, বিগোনিয়া, এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল ইম্পর্টেন্ট, প্রত্যেকটার এক্সাম্পল থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, যে কোনটার কিসের মাধ্যমে হয়। ঠিক আছে বাবু, তাই এক্সাম্পল এবং টাইপস গুলো অবশ্যই মাথায় রাখবি। আর কৃত্রিমের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট যে দুটো আমরা মাইক্রোপ্রোপাগেশনে যাওয়ার আগে যেটা দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে শাখা কলম, যেটাকে আমরা বলে থাকি কাটিং, আর একটা হচ্ছে বাবু জোড় কলম, যেটাকে আমরা গ্রাফটিং বলে থাকি। ঠিক আছে, এর মধ্যে গ্রাফটিং প্রসেসটা বেশি উন্নত। যাই হোক, তো শাখা কলমের ব্যাপারটা আসলে কিভাবে হয়, কৃত্রিম অঙ্গজনন কিভাবে হবে। ধর তোর কোনো একটা গাছের কাণ্ড, ধর গোলাপ গাছের চারা তুই তৈরি করবি, তো গোলাপ গাছ একটা কিনে এনেছিলি, সেখান থেকে আরো গোলাপ গাছ তুই তৈরি করতে চাস, তখন তুই কি করবি, ওই গোলাপ গাছের কাণ্ডের একটা পার্ট তুই কেটে, ক্যাম্বিয়াম স্তর অব্দি কেটে, সেটাকে কি করলি, যা যা নিউট্রিয়েন্টস দেওয়ার দরকার সেগুলো দিয়ে তুই মাটিতে পুঁতে দিলি, সার ফার দিলি, কিছুদিন পর দেখবি ওই একটা কাণ্ড থেকে ধীরে 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 পুরো একটা গোলাপ গাছ তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই যে প্রসেসটা, ওই জন্য কাটিং কথাটা এর এসছে। কাট করার মাধ্যমে সেটাকে আবার রোপণ করার মাধ্যমে সেটা থেকে আবার পরিপূর্ণ একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের শাখা কলমের মাধ্যমে হয়, কাটিং, গোলাপ হচ্ছে সেই এক্সাম্পল। এর সাথে সাথে জোড় কলমের একটা ব্যাপার আছে, যেটা ওয়ান টাইপ অফ কৃত্রিম অঙ্গজনন, এবং এটা রিলেটিভলি অ্যাডভান্সড একটা প্রসেস, যেখানে আমাদের কি করতে হয়, এখানে দুটো কেস হয়, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে সিয়ন।
ঠিক আছে, এবার স্টক আর সিয়নের ব্যাপারটা কি দেখ, এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছিস এখানে একটা উদ্ভিদ নিচে একটা পার্ট দেখানো হয়েছে উদ্ভিদের, আর একটা পার্ট ওপরে দেখানো হয়েছে। তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই যে ওপরের যে সবুজ কালারের যে পার্টটা, এই পার্টটা বাইরে থেকে কোথাও থেকে কেটে এনে লাগানো হয়েছে, কারণ এর ওপরে নিচে কিছুই নাই। কিন্তু নিচের এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের মূল দ্বারা মাটির সাথে রোপিত অবস্থায় আছে। ঠিক আছে, তো এই রকম একটা জায়গায় কি করলাম, যেটার মূল দ্বারা রোপিত অবস্থায় আছে সেইটাকে আমরা বলছি স্টক। তার মধ্যে আমি অন্য একটা উদ্ভিদের, একই প্রজাতিভুক্ত অন্য একটা উদ্ভিদের, ঠিক আছে, মানে একই গাছ, ধর জবা গাছ করলে জবা গাছেরই একটা পার্ট কেটে এনে লাগাতে হতো, যে পার্টটাকে আমি কেটে এনে লাগাচ্ছি স্টকের সাথে, সেই বাইরের থেকে আনা পার্টটাকে আমরা বলছি সিয়ন। এই জন্য এই যে ব্যাপারটা, এটাকে আমরা স্টক সিয়ন গ্রাফটিংও বলে থাকি। এবং এই জিনিসটা, একটা জিনিস মাথায় রাখ, দেখ এখানে আম গাছের এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে যেমন গোলাপ দেওয়া হয়েছে, এখানে আমের ক্ষেত্রে দেওয়া হয়েছে। স্টক সিয়নের যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে আমি কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই স্টক যেটা, ঠিক আছে, আর সিয়ন যেটা, এই সিয়নটা উন্নত মানের, মানে যদি তুই মান দেখিস সেটা স্টকের তুলনায় উন্নত মানের হচ্ছে সিয়ন পার্টটা। এই যেটা আমি কেটে এনে লাগাচ্ছি সেই পার্টটা আমার রিলেটিভলি উন্নত হবে স্টকের থেকে। ঠিক আছে, এবং সেটাকে অবশ্যই ক্যাম্বিয়াম স্তর অবধি কেটে এনে লাগাতে হবে। ক্যাম্বিয়াম স্তর অবধি কাট করতে হবে, তারপর সেটাকে লাগাতে হবে, তবেই কিন্তু সেটা জুড়বে। এবং নিউট্রিয়েন্টস যা যা দেওয়ার সেগুলো তো দিতেই হবে। এবার দেখ এখানে আমি গ্রাফটিং যে প্রসেসটা, যেটাকে আমরা জোর কলম বলছি, জোর কলম মানে জোড়া লাগানো, সেটা তো আমরা বুঝতেই পারছি কিভাবে জোড়া লাগাচ্ছি, ক্যাম্বিয়াম স্তর অবধি দুটোকেই কেটে। এবার এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে বাবু, যে সম্ভবত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, মানে যার যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে যে উদ্ভিদের বা যে ধরনের উদ্ভিদের ক্যাম্বিয়াম স্তর থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু জোর কলম করা যায় না। এটা দিয়ে কোশ্চেন আসে, বুঝতে পারলি? যাদের ক্যাম্বিয়াম স্তর থাকবে না তাদের ক্ষেত্রে আমরা এই প্রসেসটার মাধ্যমে আমরা অঙ্গজনন ঘটাতে পারবো না। আরেকটা যে জিনিস খেয়াল রাখতে হবে বাবু, সেটা হচ্ছে একটা তো স্টকসিয়ন গ্রাফটিং হলোই, যেটার মাধ্যমেই আমাদের হচ্ছে। আর একটা হয় হচ্ছে বাড গ্রাফটিং, সেখানে আমরা কোনো কোষপুঞ্জ বা ছোট্ট মুকুল সেগুলোকে কেটে এনে একটা উদ্ভিদের কাণ্ডের ভেতরে ক্যাম্বিয়াম স্তর অবধি কেটে টি আকৃতির একটা অংশ কাটি, এবং তার মধ্যে ওই বাডটাকে ঢুকিয়ে সেটাকে র্যাপ করে দিই, এবং সেখান থেকে ওই বাড থেকে বা ওই মুকুল থেকেই কি হয়, আমাদের আস্তে আস্তে আবার উদ্ভিদটা গ্রো করতে থাকে। তো সেটাও একটা গ্রাফটিং প্রসেস, যেখানে মুকুলকে আমরা ওই রকম ভাবে টি আকৃতির একটা পার্ট কাণ্ডের মধ্যে কেটে ক্যাম্বিয়াম স্তর অবধি সেখানে রোপিত করলে সেখান থেকে আবার তৈরি হচ্ছে। এটাকে আমরা বাড গ্রাফটিং বলি, বাট এইখানে যেটা দেখানো হয়েছে এটাকে স্টক সিয়ন গ্রাফটিং বলা হয় বা সিয়ন গ্রাফটিং বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো প্রসেস গেল আমাদের কার মধ্যে, কৃত্রিম অঙ্গজননের ক্ষেত্রে, তাই তো। এবার এটাকে আমরা একটু হালকা রিভিশন করে নিই এখান থেকে। দেখ তাহলে প্রাকৃতিক অঙ্গজনন, যাই হোক এইগুলো তো আমরা বলেছি মাইটোসিস নির্ভর হুবহু মাতৃজীবের মতোই দেখতে হবে, দ্রুত বংশ বিস্তারের ক্ষেত্রে এটা খুব উপযোগী। মূলের ক্ষেত্রে আমরা রসালো মূল থেকে মুকুল তৈরি, যে রাঙা আলু, পটল, এগুলোর ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখেছি যাদের মূলের মাধ্যমে হয়। হ্যাঁ, কাণ্ডের মাধ্যমে হয়, এখানে আমরা অনেক কিছু দেখেছি, আদার ক্ষেত্রে রাইজম দেখেছি, স্ফীতকন্দ, গোল আলুর ক্ষেত্রে খর্বধাবক, এটা কোশ্চেনে আসে, কচুরিপানার ক্ষেত্রে খর্বধাবক, ঠিক আছে, যেটা মডিফাইড একটা স্টেম। আচ্ছা, এরপর পত্রাশ্রয়ী বা পাতার মাধ্যমে হয় হচ্ছে আমাদের এই দুটো নাম মাথায় রাখতে হবে, পাথরকুচি আর বিগনিয়া। এই যে এইগুলো হচ্ছে পত্রজ মুকুল, বুঝলি। আর একটা হয় বুলবিল, যেটা আমাদের চুপড়ি আলু, খাম আলুর ক্ষেত্রে দেখতে পাই, এগুলো নর্মাল আলু না, বাট এদের ক্ষেত্রে কিন্তু ওই বুলবিলের মাধ্যমে ঘটে। এটা আমরা হালকা একটা প্রাকৃতিক অঙ্গজননের একটা রিভিশন দিয়ে নিলাম। এবার ওই কৃত্রিম অঙ্গজননের ওই শাখা কলম আর জোর কলম ছাড়াও আরেকটা যে টাইপস হয়, বা এটাকে আমরা আলাদা করে একটা টাইপসও বলতে পারি, সেটা হচ্ছে অনুবিস্তার বা অনুবিস্তারণ বলা হয়। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি মাইক্রো প্রোপাগেশন। এবার এই কথাটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, যদি এই ওয়ার্ডটাকে ভালো করে দেখিস তাহলে এর যে কনসেপ্টটা তোদের খুব বুঝতে ইজি হবে, একদম সহজে বুঝে যাবি। মাইক্রো মানে হচ্ছে কোনো একটা পার্ট, যেটা ছোট কোনো অংশকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে পুরোপুরি একটা উদ্ভিদ তৈরির যে ব্যাপারটা। প্রোপাগেশন মানেই হচ্ছে বৃদ্ধি ঘটানো, বিকাশ ঘটানো। ঠিক আছে, তো ছোট্ট একটা অংশ নিয়ে যে অংশটাকে আমরা টোটিপোটেন্ট কোষ বলছি, যেটার প্রত্যেকটা পার্ট থেকে আমাদের পুরো একটা উদ্ভিদ তৈরি হতে পারে, বা সেই কলার একটা অংশ নেওয়া হচ্ছে, যেটাকে কালচার মিডিয়ার মধ্যে রাখা হচ্ছে, কালচার মিডিয়া, ঠিক আছে, টিস্যু কালচার মিডিয়া। হ্যাঁ, এবং সেই কালচার মিডিয়া খুব নিউট্রিশাস হয়।
ঠিক আছে, কালচার মিডিয়াটা খুব নিউট্রিশাস হয়। সেই কালচার মিডিয়ার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, ভিটামিন দেওয়া থাকে, সুক্রোজ দেওয়া থাকে এনার্জির জন্য। অবশ্যই এই দুটো হরমোন থাকবে, অক্সিন এবং সাইটোকাইনিন। ঠিক আছে, এগুলো থাকবে। ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস বা এলিমেন্টস থাকে, মিনারেলস থাকে, সেগুলোও থাকে এর মধ্যে। তো এর মধ্যে এবার কি করা হয়, ছোট্ট ওই পাতার বা ছোট্ট ওই অংশটাকে কেটে আনা হয়। ঠিক আছে, কেটে ওই কোষপুঞ্জ বা ওই যে টোটিপোটেন্ট কোষ, সেটাকে আমাদের কি হয়, এইটা হচ্ছে আমাদের কালচার মিডিয়া, এটা হচ্ছে আমাদের কালচার মিডিয়া বা কর্ষণ মাধ্যম বলা হয়, বাংলায় দেখবি বইতে লেখা থাকবে। এর মধ্যে একটা ছোট্ট যে পাতার অংশ কেটে এনে রাখা হয়েছে সেটাকে আমরা বলে থাকি এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট মানে সংগৃহীত উদ্ভিদের যে অংশটাকে আমি রেখেছি। ঠিক আছে, এটা পাতা পুরোপুরি দেখানো হয়েছে, বাট এটা পাতা না, এটা পাতার ধর কোনো একটা ছোট্ট কোষ এখানে কেটে এনে দেখানো হয়েছে। তো সেই পার্টটাকে আমরা বলে থাকি প্রথমেই এক্সপ্ল্যান্ট। নেক্সট হচ্ছে এখান থেকে পরবর্তীতে ওই কর্ষণ মাধ্যমে থাকতে থাকতে সেখান থেকে কি তৈরি হবে, এরপরে এক্সপ্ল্যান্ট থেকে আমাদের তৈরি হবে হচ্ছে এই পরপর স্টেপটা খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে কোশ্চেন আসে। তো এক্সপ্ল্যান্ট হচ্ছে আমাদের ওই কোনো পাতা হোক বা ওই উদ্ভিদের কোনো কোষপুঞ্জ হোক, সেটাকে এনে যখন আমি কালচার মিডিয়াতে রেখেছি সেটাকে এক্সপ্ল্যান্ট বলছি। সেখান থেকে এবার ধীরে ধীরে গ্রো করার ফলে আমাদের ক্যালাস সৃষ্টি হয়েছে। ক্যালাসটা কি, অবিভেদিত কোষগুচ্ছ বা অবিভেদিত কোষপুঞ্জ। এবার স্যার অবিভেদিত মানে কি, অবিভেদিত মানে যার বিভেদন বা বিকাশ ঘটেনি, মানে যেখান থেকে যে কোষপুঞ্জ উদ্ভিদের নেওয়া হয়েছিল, সেটা যে অংশ থেকেই নেওয়া হোক, সেখান থেকে আমি এখনো সেই উদ্ভিদের কিন্তু কাণ্ড বা মূল এইসব দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেই অবস্থায় যে কোষপুঞ্জ থাকছে সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট থেকে একটু এগিয়েছে এইরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেইটাকে আমরা বলছি ক্যালাস, যেটাকে আমরা বলছি অবিভেদিত কোষপুঞ্জ, যেটার এখনো অবধি কাণ্ড মূল এগুলো তৈরি হয়নি, দেখা যাচ্ছে না। এরপরেই ক্যালাসের পরেই আমাদের এরপর কি তৈরি হবে, এরপর যেটা তৈরি হবে সেটা হচ্ছে এমব্রয়েড। ক্যালাস থেকে তৈরি হবে ধীরে ধীরে এমব্রয়েড। এবার এই এমব্রয়েডকে আমরা বিভেদিত কোষপুঞ্জ বলে থাকি। ঠিক আছে, এমব্রয়েডকে আমরা কি বলে থাকি বেটা, বিভেদিত কোষপুঞ্জ। বিভেদিত কোষপুঞ্জ মানে এখানে বিভেদন প্রসেসটা হয়েছে। বিভেদন কি প্রসেস সেটা আমরা বৃদ্ধি বিকাশের ওখানেও দেখব, বাট নর্মাল ভাবে তোরা মাথায় রাখ বিকাশ বা পরিস্ফুরণ ঘটা। মানে এই যে এমব্রয়েড, এই পার্টের এই যে কোষপুঞ্জ থেকে ধীরে ধীরে এবার কাণ্ডটাও তৈরি হয়েছে এবং কিছু মূল পার্ট বা রুটস পার্টও দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার এই এমব্রয়েড মানে ক্যালাস থেকে আমার এমব্রয়েড যে তৈরি হলো, এবার এইখানে একটা জিনিস মাথায় রাখতে হয়, এই যে ক্যালাস, এই ক্যালাস থেকে আমার যদি আমি মূল তৈরি করতে চাই এমব্রয়েডের, অথবা কাণ্ড তৈরি করতে চাই, তো সেইটার ক্ষেত্রে আমাদের কোন হরমোন প্রয়োগ করতে হবে ক্যালাসের ওপর, যেটা আমরা হরমোনের মধ্যে পড়েও এসেছি অলরেডি। তো দেখ, যদি তুই একটা ক্যালাস থেকে বিভেদিত কোষপুঞ্জ এমব্রয়েডের মূল তৈরি করতে চাস, রুটস তৈরি করতে চাস, তাই তো, তাহলে তোকে অক্সিন হরমোন প্রয়োগ করতে হবে ক্যালাসের ওপরে। কারণ অক্সিন হরমোন নিম্নমুখী হবে এবং সেটা মূল তৈরিতে সাহায্য করবে। তার মানে ক্যালাস থেকে যদি আমার মূল তৈরি করতে হয়, তাহলে এখানে আমরা কোন হরমোন দেব বেটা, অক্সিন হরমোন দেব, অক্সিন। বোঝা গেছে? আর যদি আমি ক্যালাস থেকে এই এমব্রয়েডের কোনো কাণ্ড অংশ তৈরি করতে চাই, ক্যালাস থেকে যদি আমি কাণ্ড বা স্টেম তৈরি করতে চাই বা বিটপ অংশ তৈরি করতে চাই, তাহলে আমার এইখানে দিতে হবে সাইটোকাইনিন হরমোন। এইটা কোশ্চেনে আসে। এই প্রসেসের এই যে ব্যাপারটা, এটাকে আমরা মেইনলি বলে থাকি রূপান্তর। ঠিক আছে, রূপান্তর ঘটানো, যে কিভাবে আমরা ক্যালাস থেকে এমব্রয়েড তৈরি করলাম। আচ্ছা, এরপর এমব্রয়েড যখন তৈরি হয়ে গেল, সেখান থেকে এবার ছোট একটা চারা গাছের মতো যে পার্টটা তৈরি হবে সেটাকে আমরা প্ল্যান্টলেট বলছি, এবং তারপর থেকে অসংখ্য ছোট ছোট চারা গাছ, যেগুলোকে আমরা গ্রিন হাউসে রাখবো, সেটাকে লালন পালন করব, স্পেসিফিক পুষ্টি দেব, সূর্যালোক দেব, তাপমাত্রা নিয়ন্ত্রণ করব, আর্দ্রতা মেনটেন করব। এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে সেটার গ্রো করতে পারি। এবং এই মাইক্রো প্রপাগেশন প্রসেসটা খুব হেল্পফুল একটা প্রসেস, যার মাধ্যমে আমাদের খুব সুবিধা হয়। রোগমুক্ত উদ্ভিদ যদি তুই তৈরি করতে চাস, পছন্দ মাফিক নিজের ইচ্ছে মতো ভ্যারাইটি যদি তৈরি করতে চাস, এবং উদ্ভিদের যদি দ্রুত বংশবৃদ্ধি ঘটাতে চাস, তার জন্য আমরা কোন প্রসেস ফলো করব বা কোন প্রসেসের উপর বেশি ডিপেন্ড করব, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। কম সময়ের মধ্যে তোকে সবকিছু প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তো এই সুবিধাগুলো থেকেও কোশ্চেন আসে, কেন আমরা মাইক্রো প্রপাগেশন
ফলো করব। ডান বাবু, বোঝা গেছে এই পার্টটা কিন্তু আসে, ওই জন্য আমি ভালো করে করালাম। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের একটা পার্ট পড়তে হবে, যে পার্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যৌনুক্রম, যেটা এবার বোধহয় মাধ্যমিকেও এসছে। যৌনুক্রম ব্যাপারটা হচ্ছে যেটা ফার্নের ক্ষেত্রে দেখা যায়। ফার্নের ক্ষেত্রে তোরা ড্রায়োপটেরিস, যেটার এক্সাম্পল তোরা আগের বছর থেকেই পড়ে আসছিস, এদের জীবন চক্রের মধ্যে দেখা যায়, যেখানে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। মেইনলি যৌনুক্রম বলতে কি হয়, এখানে রেণুধর যনু আর লিঙ্গধর যনুর একটা পর্যায়ক্রমিক আবর্তন দেখা যায়। রেণুধর যনু হচ্ছে 2n ডিপ্লয়েড টাইপসের হয়, লিঙ্গধর যনু হচ্ছে হ্যাপ্লয়েড টাইপসের হয়। তো এই যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, এই যে প্রসেস, এই যে ব্যাপারটা, এই যে সাইকেল, এই ব্যাপারটাকে আমরা যৌনুক্রম বলে থাকি। এটা ফার্নের একটা উদ্ভিদ, ঠিক আছে। এর মধ্যে এর যে পাতাগুলো দেখতে পাচ্ছিস, হ্যাঁ, এই পাতাগুলোর মধ্যে, এই পাতাটাকে যদি জুম করিস তাহলে দেখবি এরকম অসংখ্য এরকম ছোট ছোট থলির মতো অংশ। এবং যদি তুই বলিস এইটা কি কি ধরনের দেহ ফার্নের, তো এইটাকে আমরা বলি রেণুধর দেহ। এইটাকে আমরা বলি রেণুধর দেহ। তোদের ছবি আঁকতে হবে না, বাট এইটাকে ওই রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলে, তো তার জন্য এই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে। রেণুধর দেহ এটা আমাদের ডিপ্লয়েড টাইপসের হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে পাতার মতো যে অংশ, যার মধ্যে এই ছোট্ট ছোট্ট রেণুস্থলী দেখা যাচ্ছে, এগুলোকে আমরা সোরাসও বলে থাকি, ঠিক আছে। তো এই যে রেণুস্থলী, এই রেণুস্থলীর মধ্যে কি হচ্ছে বেটা, রেণুস্থলীর মধ্যে রেণু সেখানে থাকছে, এবং বিশেষ করে এই রেণুধর দেহ 2n, এই 2n থেকে আমাদের মিওসিস প্রসেসের মাধ্যমে আমরা মিওসিস বিভাজন জানি, হ্রাস বিভাজন, যেখান থেকে 2n থেকে n তৈরি হয়, ঠিক আছে। তো এইখানে আমাদের কি তৈরি হচ্ছে, রেণু তৈরি হচ্ছে। রেণু মাতৃকোষ থেকে, এই রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ থাকে, সেখান থেকে আমাদের রেণু তৈরি হয়। কোন প্রসেসের মাধ্যমে, হ্রাস বিভাজন প্রসেসের মাধ্যমে, যেখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে। এইটাই রেণু তারপর পরিপূর্ণতা পেয়ে সেখান থেকে আমাদের লিঙ্গধর দেহ তৈরি করে। এটা হচ্ছে আমাদের লিঙ্গধর দেহ, যেটা আমাদের হ্যাপ্লয়েড হয়। এবং এই লিঙ্গধর দেহকে আমরা আরো একটা কথায় কি বলে থাকি বাবু, এই লিঙ্গধর দেহকে আমরা আরো একটা কথায় বলে থাকি প্রোথ্যালাস। যে প্রোথ্যালাসের মধ্যে আমাদের পুরুষ পার্টও থাকছে, যেখান থেকে পুংরেণু তৈরি হবে বা পুংগ্যামেট তৈরি হবে, এবং স্ত্রী পার্টও থাকছে, মানে পুংধানীও থাকছে, স্ত্রীধানীও থাকছে। পুংধানী তৈরি করবে স্পার্ম, স্ত্রীধানী তৈরি করবে এগ। পুংধানী যে স্পার্ম তৈরি করবে, এই পুংধানীকে আমরা অ্যানথেরিডিয়াম বলি, আর স্ত্রীধানীকে বলি আর্কিগোনিয়াম। তো এইটা হচ্ছে আমাদের লিঙ্গধর পার্ট আমাদের, বা লিঙ্গধর দেহ আমাদের ফার্নের ক্ষেত্রে। এবার কি হয়, এই যে পুংধানী থেকে স্পার্ম আর স্ত্রীধানী থেকে এগ, এই দুটো এসে এবার ফার্টিলাইজেশন বা নিষেক প্রসেস হয়, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। শুক্রাণু আমরা জানি এমনিতে এটা এন চলছে, এখন এন চলছে, তো এটা স্পার্মও এন হ্যাপ্লয়েড, আবার এগো হ্যাপ্লয়েড, এই দুটোর যখন মিলন হয় তখন সেখান থেকে জাইগোট তৈরি হয়, সেখান থেকে আবার নতুন রেণুধর দেহ তৈরি হবে। বুঝতে পারলি, এখানে ওই ব্যাপারটা এখানে ভালো করে দেখানোর চেষ্টা করেছে যে হ্যাপ্লয়েড সাইকেলটা কিভাবে হয়। রেণুধর লিঙ্গধর দেহ, সেখানে হ্যাপ্লয়েড রেণু, সেখান থেকে প্রোথ্যালাস, এই যে প্রোথ্যালাস তৈরি, সেখান থেকে পুংধানী স্ত্রীধানী, পুংধানী থেকে স্পার্ম, স্ত্রীধানী থেকে এগ, এই দুটোর মিলন হবে, ফার্টিলাইজেশন পয়েন্ট। এখানে এটা হওয়ার পর নিষেক হবে জাইগোট, জাইগোট থেকে আমাদের আবার রেণুধর দেহ তৈরি হবে। তো এই যে সাইকেলটা, এই সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা রেণুধর দেহ আর লিঙ্গধর দেহর একটা পর্যায়ক্রমিক আবর্তনের একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। তাহলে আমার সাথে একবার এই ভিডিও দেখতে দেখতে একবার রিকল করা হোক যে কি হচ্ছে। প্রথমে এই যে পাতার মতো যে দেহ এটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি ফার্ন। ফার্নের যে ওই পাতার মতো এক একটা অংশ, তার মধ্যে সোরাস থাকছে, যার মধ্যে রেণুস্থলী দেখতে পাওয়া যাচ্ছে, রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ, সেখান থেকে মিওসিস প্রসেসের মাধ্যমে আমাদের রেণু তৈরি হলো। এই রেণু তৈরি আমাদের মিওসিস প্রসেসের মাধ্যমে তৈরি হওয়ার ফলে ডিপ্লয়েড পার্ট এতক্ষণ ধরে চলছিল, সেখান থেকে হ্যাপ্লয়েড পার্টের তৈরি হলো। এবার এই যে লিঙ্গধর দেহ তৈরি হবে, রেণুর থেকে ধীরে ধীরে ডেভেলপ হয়ে সেটা থেকে লিঙ্গধর দেহ তৈরি হবে। লিঙ্গধর দেহকে মেইনলি আমরা প্রোথ্যালাস বলছি। এবং এখানে লিঙ্গধর দেহ কেন বলছে, লিঙ্গ ধরে থাকছে, মানে এখানে পুংধানী
এবং স্ত্রীধানী দুটোই থাকছে এই বডির ভেতরে। সেখানের পুংধানী অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রীধানী আর্কিগোনিয়াম, পুংধানী থেকে শুক্রাণু, স্ত্রীধানী থেকে ডিম্বাণু, সেগুলো একসাথে মিলে আমার জাইগোট তৈরি হচ্ছে, আবার 2n তৈরি হচ্ছে এবং সেই জাইগোট থেকে ধীরে ধীরে আবার আমাদের ডিপ্লয়েড এই রেণুধর দেহ তৈরি হচ্ছে। এইভাবে সাইক্লিক আকারে কিন্তু পুরো ব্যাপারটা ঘটছে। এটাকেই আমরা বলে থাকি ফার্নের জনক্রম, অল্টারনেশন অফ জেনারেশন, এওজি। ঠিক? আচ্ছা, এই পার্টটা যদি হয়ে যায়, এইবার আমরা চলে আসি আমাদের পরের পার্টে। ঠিক আছে, আমাদের পরের পার্টে একটু এটা হচ্ছে, এখান থেকে আমাদের শুরু হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এতক্ষণ ধরে আমরা জনন পার্টের মধ্যে ছিলাম, এখান থেকে আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পার্টটা শুরু হচ্ছে এবং সেটা শুরুতেই তোরা বইতে দেখবি আগে একটা আদর্শ ফুল কাকে বলে, সেই আদর্শ ফুলের গঠন আছে। আদর্শ ফুল বলতে কি বোঝায়? সব ফুলকে আমরা আদর্শ কেন বলতে পারি না? কারণ একটা ফুলের মধ্যে দু ধরনের স্তবক থাকতেই হবে। যদি সেই দু ধরনের স্তবক প্রেজেন্ট থাকে তাহলেই আমরা সেই ফুলটাকে আদর্শ ফুল বলতে পারবো। কি কি স্তবক? একটা হচ্ছে সাহায্যকারী স্তবক, আরেক ধরনের হচ্ছে জনন স্তবক। সাহায্যকারী স্তবক মানে যারা ডিরেক্টলি জননে অংশগ্রহণ করে না, সেই দুটো স্তবক হচ্ছে আমাদের, একটা হচ্ছে ক্যালিক্স বা বৃতি, আর একটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। এই যে দুটো পার্ট, ঠিক আছে, এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট কিভাবে তাদের ফুলের যে পরাগায়ন বা তাদের যে জনন প্রসেসটা হবে এর পরবর্তীতে আমরা দেখব, সেখানে কিভাবে সাহায্য করছে। তো দেখ, এই বৃতি আর দলমণ্ডল কোথায় থাকছে সেগুলো আমরা দেখছি, তারা কি কাজ করছে, কেমন দেখতে হয় সব দেখছি, কিন্তু তার আগে যেটা দেখব সেটা হচ্ছে জনন স্তবকের ক্ষেত্রে দু ধরনের স্তবক আমরা দেখতে পাই, একটা হচ্ছে পুং স্তবক আর একটা হচ্ছে স্ত্রী স্তবক। ঠিক আছে, তো পুং স্তবক আর স্ত্রী স্তবক, যেটা থেকে আমাদের পরবর্তীতে জননের ব্যাপারগুলো শুরু হবে। আচ্ছা, তার আগে এই সাহায্যকারী স্তবক এখানে কোনগুলো দেখ। প্রথমে বলছে বৃতি বা ক্যালিক্স। বৃতি বা ক্যালিক্স কি? একটা ফুল যদি তুই নিস, জবা ফুল ধরতে পারিস, তো এই যে গ্রিন কালারের যে পার্টগুলো, গ্রিন কালারের যে পার্ট দেখতে পাচ্ছিস, এটাকে আমরা বৃতি বলছি। গ্রিন কালারের পার্টগুলোকে আমরা বৃতি বলছি। ঠিক আছে, এবার গ্রিন হওয়ার জন্য, এটা সবুজ যেহেতু, হ্যাঁ, এবং সুরক্ষা প্রদান করে, একটা ফুলকে ধরে রাখে, সবকিছু করে, এই সবুজ হওয়ার জন্য এটা সালোক সংশ্লেষে সাহায্য করে। সালোক সংশ্লেষ ঘটাতে সাহায্য করে। আর এই যে দলমণ্ডল বা যেটাকে আমরা পাপড়ি বলছি, সেটা তো দেখতেই পাচ্ছিস তোরা, পাপড়ি কোনগুলো এখান থেকে তো দেখানোর চেষ্টা করা হয়েছে। এইগুলো হচ্ছে পাপড়ি, এইটা না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে তোর বৃতি। তাহলে এইটা হচ্ছে বৃতি, এগুলো হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। ঠিক আছে, আচ্ছা, দলমণ্ডল বা পাপড়ি দেখ, এগুলো উজ্জ্বল, এক একটা ফুলের এক এক রকম কালারের হয়, উজ্জ্বল প্রকৃতির হয়, এবং যেটা কি করে, পতঙ্গকে আকর্ষণ করে। এইখান থেকে তোরা বুঝতে পারলি কেন এগুলোকে সাহায্যকারী স্তবক বলছে। একটা স্তবক যেটার কথা আমি বলছিলাম গ্রিন কালারের হয়, যেটাকে আমরা বৃতি বলছিলাম, সেটা কিসে সাহায্য করছে? সালোক সংশ্লেষে সাহায্য করছে। হ্যাঁ, আবার এখানে আরেকটা পার্ট দেখতে পেলাম যেটাকে আমরা দলমণ্ডল বলছি, পাপড়ি বলছি, সেটা কি করছে? পতঙ্গকে আকৃষ্ট করছে, পতঙ্গকে কাছে আনছে এবং তার মাধ্যমে পরাগযোগ ঘটাচ্ছে, যে পরাগযোগটা খুব ইম্পর্টেন্ট আমাদের জননের জন্য, ফুলের, উদ্ভিদের। বুঝতে পারলি? তো সেই জন্য যেহেতু এরা এইরকম ভাবে ডিরেক্টলি জননে অংশগ্রহণ না করে সেগুলোতে সাহায্য করছে কোনো না কোনো কাজে ফুলের, সেই জন্য আমরা এগুলোকে বলছি সাহায্যকারী স্তবক। জনন স্তবকের মধ্যে পুং স্তবক, যেটাকে আমরা অ্যান্ড্রেসিয়াম বলছি, স্ত্রী স্তবক, যেটাকে গাইনেসিয়াম বলছি। পুং স্তবকের দুটো পার্ট হয়। পুং স্তবক কোনটা? এই যে 4, 5টা 6টা থাকে, এই যে এরকম উঠে উঠে, যেটার এইরকম একটা পার্ট হয়, আর তার এই যে মুখটা এরকম হয়। তো এই পুংস্তবকের দুটো পার্ট, একটা হচ্ছে এই যে দণ্ড টাইপের দেখতে, এটাকে আমরা পুংদণ্ড বলি, আর এই যে মাথার এই যে পার্টটা, এটাকে আমরা বলি পরাগধানী, কারণ এর মধ্যেই পরাগ স্টোর থাকে, পরাগ সঞ্চয় অবস্থায় থাকে। বুঝতে পারলি? তাহলে এই দুটো পার্ট নিয়ে আমার কি গঠিত? পুংস্তবক গঠিত। আর স্ত্রী স্তবক কি হয়? এই পরাগধানীর মধ্যে পরাগ বা রেণু এইসব থাকে, সেটাই কিন্তু পরবর্তীতে এই দেখে রিলিজ হয়, সেটাই পরবর্তীতে ফুলে অন্য ফুলে গিয়ে নিষেক পদ্ধতির ব্যাপারটা তৈরি হয়। আচ্ছা, স্ত্রী স্তবক, এই স্ত্রী স্তবক একটাই থাকে, এই যে পার্টটা দেখতে পাচ্ছিস, এবং এই যে পার্টটা দেখতে পাচ্ছিস তোরা, এই পার্টের তিনটে, স্ত্রী স্তবকের মেইনলি তিনটে অংশ। একটা হচ্ছে গর্ভমুণ্ড, এই যে পার্টটা, এটাকে আমরা বলি গর্ভমুণ্ড। দেন তারপর হচ্ছে
গর্ভদণ্ড, তো দণ্ড পুংদণ্ড যেমন এই পার্টটা, তাহলে গর্ভদণ্ডটা আমাদের এই যে দণ্ডাকার পার্টটা, এটাকে আমরা গর্ভদণ্ড বলছি। আর একটা হচ্ছে গর্ভাশয় বা যেটাকে আমরা ডিম্বাশয় বলে থাকি, একই জিনিস। সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ডিম্বাশয় বা গর্ভাশয়। এইবার কি হয়, এই ফুলের এই যে পরাগধানী ছিল পুরুষের পার্টটা, এইখান থেকে পরাগ এসে এই স্ত্রী পার্টের বা স্ত্রী স্তবকের এই গর্ভমুণ্ডের ওপর পড়ে। তারপর কিভাবে জননের ব্যাপারটা বা নিষেক প্রসেসের মাধ্যমে এগোয় সেটা আমি বলছি পরে। তো আশা করি তোরা বুঝতে পেরেছিস যে এই যে স্তবকগুলো কেন সাহায্যকারী স্তবক বলা হচ্ছে বৃতি এবং দলমণ্ডলকে, কেন আমরা পুংস্তবক স্ত্রী স্তবককে জনন স্তবক বলছি, এই জিনিসটা আশা করি তোদের সবার ক্লিয়ার হয়ে গেছে। এইবার যে ব্যাপারটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে পরাগযোগ ঘটবে, হ্যাঁ, এই পরাগযোগের ক্ষেত্রে আমাদের মেইনলি পরাগযোগ কত ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন, আর একটা হচ্ছে আমাদের ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। এই দুটো সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে। ইতর পরাগযোগকে শুধু ক্রস পলিনেশন বলা হয় না, একে আমরা জেনোগামি বা অ্যালোগ্যামিও বলে থাকি, অ্যালোগ্যামিও বলে থাকি। আর এই স্বপরাগযোগকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটেনোগ্যামি। এই দুটো আলাদা টাইপস হয় এবং এইগুলোর ব্যাপার আমাদের একটু বেসিক জিনিসটা ক্লিয়ার করার দরকার, এবং তার জন্য আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিচ্ছি। এইখানে আমরা কি দেখবো বাবু? এইখানে আমরা দেখবো মেইনলি পরাগযোগ এর যে মেইন দুটো টাইপস, এই দুটো টাইপস সম্পর্কে আমরা আলোচনা করব। একটা হচ্ছে স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। মেইনলি এর বেসিকটা আমার ক্লিয়ার করতে হবে, যেটা ওই স্লাইডে ঠিকঠাক ক্লিয়ার হবে না। তো তার জন্য আমরা এখানে একটু ভালো করে দেখে নিই। এইবার দেখ স্বপরাগযোগের যে ব্যাপারটা এখানে হচ্ছেটা কি। স্বপরাগযোগে আসলে আমাদের দুটো টাইপস হয়, যেটা বললাম, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটেনোগ্যামি বা জিটেনোগ্যামিও বলে অনেক। অটোগ্যামির ক্ষেত্রে কি হয়, সাপোজ এখানে আমি একটা উদ্ভিদ দিলাম, এখানে আমি একটা উদ্ভিদ দেখলাম, এই উদ্ভিদের সাপোজ এইখানে একটা ফুল আছে, এখানে আর একটা ফুল আছে। কি হচ্ছে, এই ফুলের পরাগধানী থেকে পরাগ এসে আমার এই ফুলে পড়লো, বাট উদ্ভিদ একটাই, একটা উদ্ভিদই, সরি এটা, হ্যাঁ এই ফুলেরই হবে, এটা অটোগ্যামি বলছি না। অটোগ্যামির ব্যাপারটা এরকম হবে যে এই ফুলেরই পরাগধানী থেকে পরাগ এসে এই ফুলেরই গর্ভদণ্ডের ওপর পড়লো, মানে ফুলটাও সেম উদ্ভিদও সেম। অটোগ্যামি ব্যাপারটা আসলে কি বেটা? অটোগ্যামি ব্যাপারটা হচ্ছে ফুলও সেম, সেম ফ্লাওয়ার, সেম প্ল্যান্ট আর সেম ফ্লাওয়ার, ঠিক আছে? এর মধ্যে তোর পলিনেশন ঘটবে। পলিনেশন মানে হচ্ছে পরাগযোগ, সেটা কার কার মধ্যে হবে? এই অটোগ্যামির ক্ষেত্রে প্ল্যান্টও সেম এবং ফ্লাওয়ারও সেম। এই ফ্লাওয়ার থেকে পরাগ এসে এই ফ্লাওয়ারেরই পরাগ গর্ভদণ্ডে পড়ছে, আবার এই ফ্লাওয়ার থেকে পরাগ এসে এই ফ্লাওয়ারেরই গর্ভদণ্ডে পড়ছে, মানে সেম ফ্লাওয়ারের মধ্যে প্ল্যান্ট তো সেম আছেই, ফ্লাওয়ারও সেম। এই জন্য স্বপরাগযোগের মধ্যে এটাকে আমরা বলি অটোগ্যামি, নিজের মধ্যে, অটো মানে নিজের মধ্যেই, তো নিজের একটা ফুলের মধ্যেই যদি পরাগায়ন ঘটে সেই ব্যাপারটা। আচ্ছা, এরপর আমি যেটা ওই বলতে গেছিলাম সেটা হচ্ছে গেইটেনোগ্যামির ব্যাপারটা। গেইটেনোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে। এইবার এখানে যেটা হচ্ছে, যে কেসটা হচ্ছে সেটা কি বাবু? সেটা হচ্ছে এই ফুলের পরাগধানী থেকে পরাগ এসে পাশের ফুলের গর্ভমুণ্ডে পড়ছে। বুঝতে পারলি? দুটো ফুল আলাদা হয়ে গেল, এই ফুলের থেকে পরাগ এলো, এসে এই ফুলের গর্ভমুণ্ডে পড়লো।
তার মানে এইখানে কেসটা কি হচ্ছে, এখানে যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যান্ট সেম প্ল্যান্ট বাট ডিফারেন্ট ফ্লাওয়ার্স। বুঝলি, ডিফারেন্ট ফ্লাওয়ার্স। ক্লিয়ার? ফ্লাওয়ার দুটো ডিফারেন্ট হবে এবং তার মধ্যে পরাগযোগ ঘটবে, এটাকে আমরা বলি জিটেনোগ্যামি বা গেইটেনোগ্যামি। এই ক্ষেত্রে কিছু কিছু সময় দেখ, মেইনলি আমাদের স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো প্রকার বাহকের দরকার পড়ে না, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমার ডিনোট করে হচ্ছে অটোগ্যামিকে। গেইটেনোগ্যামির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাহকের দরকার হলেও হতে পারে, এরকম লেখা হয়, ঠিক আছে। বাট ইন জেনারেল যদি বলিস তাহলে স্বপরাগযোগের ক্ষেত্রে মেইনলি দরকার পড়ার কথা না। এইবার হচ্ছে ইতর পরাগযোগ, যেটাকে আমরা বিভিন্ন নামে চিনি। এটাকে আমরা ক্রস পলিনেশন বলি, হ্যাঁ, বা এটাকে আমরা আরো অনেক নামে চিনি, যেমন ধর অ্যালোগ্যামি, জেনোগ্যামি, এরকম বিভিন্ন নামে চিনি, একই জিনিস, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে মেইনলি হয়টা কি, এটার ক্ষেত্রে যে কেসটা হয় বেটা, সেটা হচ্ছে ধর এখানে তোর উদ্ভিদ আছে, এখানে দুটো উদ্ভিদের কেস হয়। এখানে একটা উদ্ভিদ আছে, এখানে আর একটা উদ্ভিদ আছে। তো প্রথমত এদের প্ল্যান্টটাই আলাদা, হ্যাঁ, এটা প্ল্যান্ট 1, এটা প্ল্যান্ট 2। এইবার কি হচ্ছে বেটা, এই উদ্ভিদের ফ্লাওয়ার এইগুলো, আর এই উদ্ভিদের ফ্লাওয়ার এগুলো, ঠিক আছে। কি হচ্ছে, এই ফ্লাওয়ার, এই প্ল্যান্ট 1 এর এই ফ্লাওয়ারের পরাগধানী থেকে পরাগ এসে আমার প্ল্যান্ট 2 এর এই ফুলের ওপর বা এই ফুলের গর্ভমুণ্ডের ওপর এসে পড়লো। তাহলে দেখ, প্রথমত প্ল্যান্ট দুটোও আলাদা, প্লাস ফ্লাওয়ার দুটোও ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কিছু হবে না, এখানে আমাদের কিসের দরকার পড়বে, বাহকের প্রয়োজন। এই যে পরাগায়নটা ঘটবে, এখানে আমাদের অবশ্যই বাহক দরকার, অবশ্যই বাহক দরকার এখানে, ঠিক আছে। এবং এই কেসে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আসলে হচ্ছেটা কি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফারেন্ট প্ল্যান্টস, ডিফারেন্ট ফ্লাওয়ার্স। বুঝলি? তাহলে এই তিনটে কেস বোঝা গেছে আশা করি। সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার, এটা কিসের ক্ষেত্রে, অটোগ্যামির ক্ষেত্রে। তারপর সেম প্ল্যান্ট কিন্তু ফ্লাওয়ার ডিফারেন্ট, সেটা আমাদের জেটেনোগ্যামি বা গিটেনোগ্যামি। অ্যান্ড দেন প্ল্যান্টসও আলাদা, ফ্লাওয়ার্সও আলাদা। এই কেসটা হবে আমাদের কিসের ক্ষেত্রে, আমাদের ইতর পরাগযোগের ক্ষেত্রে। তাহলে এই স্লাইডটা যদি তুই খুব ভালো করে বুঝিস, তাহলে কিন্তু আশা করি তোদের আর কোনো রকম পরাগযোগের কনসেপ্ট নিয়ে বা তার টাইপসের মধ্যে কনসেপ্ট নিয়ে কোনো অসুবিধা থাকবে না। এইবার যদি আমরা এখানের এই বক্তব্যগুলোতে চলে আসি, কি বলেছিল দেখ, যে স্বপরাগযোগের মধ্যে অটোগ্যামি গেইটেনোগ্যামির ব্যাপারটা হবে। এই ক্ষেত্রে এই যে বাহকের জেনারেলি প্রয়োজন পড়ে না, এটা বিশেষ করে অটোগ্যামির ক্ষেত্রে, গেইটেনোগ্যামির ক্ষেত্রে তাও পড়লেও পড়তে পারে। আর এই ক্ষেত্রে যেহেতু স্বপরাগযোগ একটা উদ্ভিদেরই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, তাই এর ক্ষেত্রে কোনো প্রকার নতুন বৈশিষ্ট্য কিন্তু আসার সম্ভাবনা কমে যায়, থাকে না। কিন্তু অ্যালোগ্যামি জেনোগ্যামিটা অনেকটা অ্যাডভান্সড প্রসেস, যেখানে আমাদের বাহক তো অবশ্যই দরকার পড়ছে। সেই বাহক হিসাবে বিভিন্ন বাহক কাজ করে। এখানে দেখ অনেকগুলো বাহকের নাম দেওয়া আছে, যেটা দেখ এখানে এক্স্যাক্টলি উল্লেখ করা আছে ইতর পরাগযোগের ক্ষেত্রে। এছাড়া নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটতে দেখা যায় এই ক্ষেত্রে। কেন? কারণ এখানে উদ্ভিদই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন আবার আলাদা মানে এরকম ভাবিস না যে একটা জবা ফুলের পরাগ গিয়ে একটা বেল ফুলে পড়ছে, না, এইসব না। প্রজাতি সেমই হবে, বাট ডিফারেন্ট উদ্ভিদ হবে। তো সেই জন্য আমাদের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হওয়ার একটা সম্ভাবনা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটা ব্যাপার থাকে, বৈচিত্র্যতা বৃদ্ধির একটা ব্যাপার থাকে। এই সব জিনিস কিন্তু আমাদের ইতর পরাগযোগে হয়। এইবার যদি আমরা ইতর পরাগযোগের বাহক বা ক্যারিয়ার্স নিয়ে আলোচনা করি, এখানে অনেক রকমের বাহক থাকে, বাট আমাদের সিলেবাসে মেইনলি এই 4টে বাহক নিয়ে একটু ভালো করে জানতে হয়। বায়ু যদি বাহক হিসাবে কাজ করে, সেই ধরনের ফুলকে বা সেই ধরনের উদ্ভিদকে আমরা অ্যানিমোফিলি বলি,
যেটার একটা এক্সাম্পল হচ্ছে ধান। জল যদি এখানে বাহক হিসাবে কাজ করে কোনো কোনো উদ্ভিদের, তাদেরকে আমরা বলি সেই উদ্ভিদগুলোকে বা সেই ফ্লাওয়ারগুলোকে হাইড্রোফিলি, যেটার একটা এক্সাম্পল হচ্ছে পাতা ঝাঝি। পতঙ্গ যদি আমাদের এখানে বাহক হিসেবে কাজ করে, তাহলে সেই উদ্ভিদ বা সেই ফ্লাওয়ারকে আমরা বলবো এন্টোমোফিলি, যেটা আমাদের আমের ক্ষেত্রে, আম গাছের উদ্ভিদের বা আম উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। অ্যান্ড লাস্টলি পাখি যদি আমাদের বাহক হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলে থাকি অর্নিথোফিলি বা অর্নিথোফিলাস ফ্লাওয়ার বা প্ল্যান্টস। তো সেইটার একটা এক্সাম্পল হচ্ছে পলাশ, শিমুল, এইসব। এইবার তোদের বেসিক্যালি এই ব্যাপারগুলো তো জানতেই হয়, উদাহরণ তারকে কি নামে চেনা হয় সেগুলো তো জানতেই হয়, যেগুলো বললাম। তার সাথে সাথে এই স্পেসিফিক ফুলগুলোর কিছু বৈশিষ্ট্যও জানতে হয় এই বাহকের ভিত্তিতে, ঠিক আছে? যেমন ধর বায়ু পরাগী যে সকল ফ্লাওয়ার, যাতে বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটছে, সেই ফুলগুলো খুব ক্ষুদ্র হয়। হ্যাঁ, এদের পরাগরেণু খুব হালকা হয়, বায়ুতে ভেসে ভেসে যাওয়ার মতো অবস্থা থাকতে হয়। জল পরাগীর ক্ষেত্রেও কিছুটা বায়ু পরাগীর মতোই কন্ডিশন হয়, এদেরও রেণু হালকা হয় এবং মোমের আস্তরণ যুক্ত হয়, কারণ তাদের জলের মাধ্যমে ভেসে ভেসে কিন্তু স্ত্রী ফুলের কাছে যেতে হয়। বুঝতে পারলি? পতঙ্গ পরাগীর ক্ষেত্রে ফুলগুলো রিলেটিভলি বড় হবে, উজ্জ্বল মানে পাপড়িগুলো বা ওই যে দলমণ্ডলগুলো উজ্জ্বল কালারের হবে, রং বেরঙের কালারের হবে, সুমিষ্ট গন্ধযুক্ত হবে, যেটা অ্যাট্রাক্ট করবে পতঙ্গকে আসতে। বুঝলি? এইগুলো হবে। এবং পাখির ক্ষেত্রেও কিছুটা সেমই, পতঙ্গের মতো ফুল বড় হবে, উজ্জ্বল হবে এবং পরাগধানী এই ধরনের ফুলের, যাদের পাখির মাধ্যমে পরাগযোগ ঘটবে, সেই ধরনের ফুলের যে পরাগধানী থাকবে, সেগুলো পাখির খাদ্য হিসাবেও ইউজ হবে, যাতে পাখি এসে বসে সেটা খায়ও এবং তার সাথে সাথে পাখি পরাগায়ন মানে পরাগও নিয়ে গিয়ে সেটা কিন্তু স্থানান্তর ঘটাতে পারে। তাহলে এইটা ভালো করে দেখবি বেটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে পার্টটা দেখতে চলেছি সেটা হচ্ছে এই যে এখানে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা এইসব জিনিসপত্র একটু লেখা আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এটা স্বপরাগযোগ হবে। আচ্ছা, স্বপরাগযোগ বনাম ইতর পরাগযোগ ডিফারেন্স আসে, সেগুলো সুবিধা অসুবিধা নিয়েও তোরা লিখতে পারিস। সুবিধা স্বপরাগযোগের ক্ষেত্রে কি, যে এর ক্ষেত্রে কোনো প্রকার বাহকের প্রয়োজনই পড়ছে না। এর মধ্যে প্রজাতির যে বৈশিষ্ট্য, মানে একটা উদ্ভিদে যে বৈশিষ্ট্য ছিল, সেটা তার পরবর্তী যে উদ্ভিদ তৈরি হচ্ছে সেখান থেকে, সে তার মধ্যেও হুবহু সেম থাকছে, কারণ উদ্ভিদ সেম, ফুল সেম অনেক সময় অটোগ্যামির ক্ষেত্রে। পরাগরেণুর অপচয় কম হয়, কেন? কারণ এখানে বাহকের দরকার পড়ে না, বাহক যেখানে থাকবে সেখানে পরাগরেণুর অপচয় হওয়ার একটা সম্ভাবনা বাড়বে। স্বপরাগযোগের অসুবিধা কি, যে অনুন্নত মানের ফল বীজ তৈরি হবে, কারণ একই উদ্ভিদের মধ্যে সবকিছু হচ্ছে। অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির হবে, অ্যান্ড নতুন বৈশিষ্ট্যের উদ্ভব কিন্তু ঠিকঠাক ভাবে হবে না এই ক্ষেত্রে। এরপর ইতর পরাগযোগের যদি সুবিধায় আসি, তাহলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের উদ্ভব হবে, যেগুলো এর অসুবিধা সেগুলোই এর সুবিধা। উন্নত মানের ফল বীজ তৈরি হবে, রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন, অভিযোজন অভিব্যক্তি খুব ভালো হবে এই উদ্ভিদের। অসুবিধা হচ্ছে এর সুবিধাগুলো বাহকের ওপর যেহেতু নির্ভর করছে, হ্যাঁ, তাই কি হচ্ছে, এর পরাগযোগ কিন্তু অনিশ্চিত। বাহক যদি ঠিকঠাক ভাবে পরাগযোগ না ঘটায়, তাহলে কিন্তু সেই উদ্ভিদের নিষেক প্রসেস বন্ধ হয়ে যাবে। অধিক পরাগরেণুর অপচয় হয়, যেহেতু ডিপেন্ডস অন আমাদের বাহক। এছাড়া জনিত্রীর বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রিত হয় না। জনিত্রী মানে যে জনন মাতৃকোষ বা আমাদের যে উদ্ভিদ থেকে পরবর্তী উদ্ভিদ তৈরি হবে, সেই উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু ঠিকঠাকভাবে প্রপার যে বৈশিষ্ট্যগুলো ছিল এক্স্যাক্ট সেই বৈশিষ্ট্যগুলোই থাকবে, এরকম ব্যাপার কিন্তু হয় না, থাকে না, কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আচ্ছা, এরপর হচ্ছে যখনই পরাগযোগ ঘটে গেল, তখনই আমাদের চলে এলো এখানে কি, তখনই আমাদের এখানে চলে এলো নিষেক পদ্ধতি। নিষেক কিভাবে হচ্ছে? তো ধর এই যে পরাগ, সেটা বাহকের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে হোক, সেটা এই গর্ভমুণ্ডে এসে পড়েছে, এগুলোই পরাগ। হ্যাঁ, এইবার এই পরাগগুলো যে এসে পড়েছে, এখান থেকে নালী তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি সেই নালী তৈরি হয়েছে প্রত্যেকটা পরাগ থেকে। এই নালীগুলো এসে এইটাকে আমরা বলি, এইটাই হচ্ছে সেই স্ত্রী স্তবক, যার মধ্যে গর্ভমুণ্ড দেখানো হয়েছে, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে, বা এটাকে আমরা ভ্রূণস্থলী বলি। এই ভ্রূণস্থলীর একটা স্পেসিফিক গঠন আছে,
এই গঠনটা কি, এই ভ্রূণস্থলীর গঠনটা যদি আমরা দেখি, এই ভ্রূণস্থলীর গঠনটা যদি দেখি, এখানে আমরা 3 ধরনের কোষ বা 3 ধরনের জায়গা দেখতে পাই। প্রথমত এই জায়গাটাকে যদি আমরা রন্ধ্র বলি, এই জায়গাটাকে আমরা যদি রন্ধ্র বলি, এই জায়গাটাকে, এই যে নিচের এই জায়গাটাকে আমরা ডিম্বক রন্ধ্র বলে থাকি। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের 2 ধরনের কোষ থাকে, 2 ধরনের কোষ থাকে। এই দুটো একই টাইপের কোষ, এগুলোকে আমরা সহকারী কোষ বলে থাকি। এই সহকারী কোষ দুটো থাকে এখানে, এবং সহকারী কোষ হ্যাপ্লয়েড টাইপসের হয়, মানে এটাও এন এটাও এন। এবার এই দুটো সহকারী কোষ মাঝে যেটাকে ঘিরে থাকে সেইটা হচ্ছে আমাদের ডিম্বাণু, এইটা হচ্ছে ডিম্বাণু। তো ডিম্বাণু তোরা জানিস কি হয়, এটাও এন হয়, এটাও হ্যাপ্লয়েড হয়। এটা গেল রন্ধ্রের দিকটা। এর ওপরের যে রন্ধ্রের ঠিক অপোজিট যে পোলটা, সেই পোলের সাইডটাকে আমরা বলে থাকি জেনারেলি মূল। ঠিক আছে, এটা ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক মূল। তো এই ডিম্বক মূলের দিকে আমাদের 3টে কোষ একই ধরনের থাকে। একই ধরনের কি থাকে বেটা? 3টে কোষ থাকে, একই ধরনের একই প্রকৃতির 3টে কোষ থাকে। এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। এবং এরা প্রত্যেকে কিন্তু হ্যাপ্লয়েড টাইপসের হয়। ঠিক আছে, এন। এইবার এর যে মাঝামাঝি যে ভ্রূণস্থলী বা ডিম্বকের যে মাঝামাঝি যে জায়গাটা, সেই জায়গাটায় দুটো নিউক্লিয়াস থাকে বা একই ধরনের কোষ থাকে দুটো। ঠিক আছে, একই ধরনের দুটো কোষ থাকে। এই কালারটা বোঝা যাবে না, সবুজ কালার নেই, এইটা এইটা, হ্যাঁ, এগুলোকে আলাদা আলাদা করে বলা হয় পোলার নিউক্লিয়াস। এই পোলার নিউক্লিয়াস এক একটা হয় হ্যাপ্লয়েড টাইপসের, এন নাম্বার অফ ক্রোমোজোম থাকে। কিন্তু এরা যখন একসাথে একক হিসাবে কাজ করে, এরা যখন একসাথে একক হিসাবে কাজ করে, এটা বোঝা যাবে না, আর একটু ডিপ কালার নিই। এরা যখন একসাথে হয়ে যায় তখন এটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। এটা কিন্তু 2n টাইপসের হয়, নির্ণীত নিউক্লিয়াসটা 2n টাইপসের হয়। বুঝলি? তো সেই গঠনটাই আমার এখানে দেখানো হয়েছে। এবং এইবার এই পরাগ যোগটা কিভাবে হবে, বা এই যে পরাগ থেকে কিভাবে নালীটা তৈরি হয়ে ধীরে ধীরে আমার এই ডিম্বাণুর সাথে এবং নির্ণীত নিউক্লিয়াসের সাথে এসে মিলে আমার নিষেক প্রসেসটা হবে, সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এবার এখানে দেখানোর ক্ষেত্রে এই পরাগ থেকে যে নালীটা বেরিয়ে এই ভ্রূণস্থলিতে বা ডিম্বকে ঢুকছে, সেই ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তা অনুযায়ী বিভিন্ন রকম গ্যামেটিক প্রসেস হয়। যেমন দেখ, এখানে চ্যালাজোগ্যামি লেখা আছে, এটা একটা টাইপস। একটা লেখা আছে পোরোগ্যামি, আর একটা লেখা আছে মেসোগ্যামি। তো এই নামগুলো কেন হয়, কিভাবে হয়? দেখ, এইদিকে আমরা রন্ধ্র দেখছিলাম বা এই যে ছিদ্র দেখছিলাম, তো রন্ধ্র দিয়ে যদি এই পরাগ নালী যদি ঢুকে এই পরাগটাকে ঢুকতে সাহায্য করে ভ্রূণস্থলিতে, তাহলে সেই রন্ধ্রর জন্য পোর, পোর মানে রন্ধ্র বা ছিদ্র, তাই সেই প্রসেসটাকে আমরা বলে থাকি বা সেই ব্যাপারটাকে আমরা বলে থাকি পোরোগ্যামি। ঠিক আছে, পোরোগ্যামি তাহলে কি হচ্ছে? ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করাচ্ছে। চ্যালাজোগ্যামি কি? এই যে ডিম্বক মূল, এই যে ঠিক এর অপোজিট পোল, সেই ডিম্বক মূল দিয়ে যদি আমার গ্যামেটকে ঢোকানোর চেষ্টা করা হয়, এই নালীটা এর ভেতর দিয়ে ঢুকে বা এর এই এদিক দিয়ে ঢুকে, তাহলে সেটাকে বলা হয় চ্যালাজোগ্যামি। আর যদি এই যে এগুলো ডিম্বক ত্বক, ঠিক আছে, এর উপরে যে লেয়ারগুলো থাকে সেগুলোকে বলা হয় ডিম্বক ত্বক। তো ডিম্বক ত্বক দিয়ে যদি ডিরেক্টলি আমার ভেতরে ঢোকে এই পরাগ নালীগুলো, হ্যাঁ, সেটাকে আমরা বলে থাকি, সেই প্রসেসটাকে আমরা বলি মেসোগ্যামি। তাহলে এই 3টে টাইপস মাথায় রাখতে হবে, চ্যালাজোগ্যামি, পোরোগ্যামি, মেসোগ্যামি, এবং কেন বলা হচ্ছে, কোন দিক দিয়ে এন্ট্রির জন্য সেটার নাম কি হচ্ছে, সেই ব্যাপারটা আমার খেয়াল রাখতে হবে। এইবার এখানে তাহলে বেসিক ব্যাপারটা বুঝে গেছিস, পরাগ এসে গর্ভমুণ্ডে পড়েছে, সেখান থেকে পরাগ নালী তৈরি হয়েছে, এখান থেকে এবার শুক্রাণু তৈরি হবে, দুটো শুক্রাণু ধীরে ধীরে এই পরাগ নালী দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করবে।
ভেতরে ঢুকে দ্বিনিষেক কেন বলা হচ্ছে? কারণ এবার এখানে দুবার নিষেক পদ্ধতি ঘটছে, দুবার নিষেক হচ্ছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। একবার এই যে একটা পুংগ্যামেট বললাম যে দুটো পুংগ্যামেটের ভেতরে ঢোকার চেষ্টা করবে নালী দিয়ে, তো একটা পুংগ্যামেট এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, এই যে ডিম্বাণু আছে, এই যে ডিম্বাণু, এর সাথে এসে মিলিত হবে, তৈরি করবে জাইগোট বা 2n নাম্বার অফ ক্রোমোজোম, যেটা ডিপ্লয়েড হচ্ছে, কারণ n ছিল 2n তৈরি হচ্ছে। আর একটা যে পুংগ্যামেট ছিল, এটা কি হবে, চলে আসবে ডিরেক্ট এই যে নির্ণীত নিউক্লিয়াস ছিল এর সাথে এসে মিট হবে, নির্ণীত নিউক্লিয়াসের সাথে এসে মিট হবে। নির্ণীত নিউক্লিয়াস একাই 2n ছিল, তার সাথে সাথে পুংগ্যামেট এসে জুড়লো, তাহলে 2n প্লাস n হচ্ছে 3n, এটা হচ্ছে 3n। এটা আমরা তৈরি করলো শস্য নিউক্লিয়াস, এটাকে আমরা এন্ডোস্পার্ম বলে থাকি। এটা 3n টাইপসের। বোঝা গেছে? তাহলে কোশ্চেন আসে যে নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কিসে পরিণত হয়, নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়, জাইগোট, এরপর এখান থেকে ভ্রূণাণু তৈরি হয়, সেখান থেকে ভ্রূণ তৈরি হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখান থেকে আমাদের মেইন আবার উদ্ভিদটা তৈরি হবে, এখান থেকেই মেইন উদ্ভিদ তৈরি হবে। ঠিক আছে, আর এটা তো আমাদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে ভেতরে। আচ্ছা, এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে নিষেকের শেষে প্রথমত নির্ণীত নিউক্লিয়াস কিসে পরিণত হয়, ডিম্বাণু কিসে পরিণত হয়, সেটা তো বুঝলাম। এছাড়া ডিম্বাশয় কিসে পরিণত হয়, ডিম্বাশয় কিন্তু ফল তৈরি করবে, এবং ডিম্বাশয়ের যে ত্বক ছিল, হ্যাঁ, যেটা মেসোগ্যামির ব্যাপারটা বলছিলাম, তো ডিম্বাশয়ের যে ত্বক, সেটা ফলের বাইরের যে লেয়ারটা, ত্বকটা, সেটা তৈরি করে। আর ডিম্বক কিসে পরিণত হয় নিষেকের শেষে, মানে এই পুরো ব্যাপারটার শেষে, সেটা বীজে কনভার্ট হয়ে যায়, সিড। ফলের ভেতর যে বীজ, সেটা আসলে ডিম্বকের রূপান্তর নিষেকের পর, আর ডিম্বাশয়টা ফল তৈরি করে। এই যে ব্যাপারটা, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, এবং এই কনসেপ্টের উপর বেস করে ম্যাথস আসে। আমি সেই একটা ম্যাথস তোদের করানোর চেষ্টা করব, ঠিক আছে? একটা ম্যাথস আমি করানোর চেষ্টা করব। ধর এইরকম ভাবে কোশ্চেন আসে যে একটি উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা, পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 24, ঠিক আছে, হলে ওই উদ্ভিদের ডিম্বাণু, সহকারী কোষ ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই রকম কোশ্চেন কিন্তু তোদের এক্সামে আসে, ঠিক আছে? তাই এখন থেকেই তৈরি হতে হবে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করার, এবং অবশ্যই পারতে হবে, শুধু প্র্যাকটিস করলে হবে না, অ্যান্সার বের করতে হবে। এই রকম যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে পারবি, কি করবি? দেখ, প্রথমেই বলেছে পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা, লিখে নে, পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা। এবার দেখ, পাতার কোষ উদ্ভিদের একটা কি ধরনের কোষ, দেহকোষ। দেহকোষে আমার ক্রোমোজোম সংখ্যা কেমন থাকে, ডিপ্লয়েড থাকে। তাহলে 2n ইজুকাল টু কত দেওয়া আছে, 24, 24। তাহলে 2n ইজুকাল টু 24। এইবার তোর এলো কোশ্চেন, এইবার তুই কি কি বের করতে দিয়েছে, ডিম্বাণুতে কত, সহকারী কোষে কত, আর শস্য নিউক্লিয়াসে কত। অতএব আমরা জানি ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড হয়, হ্যাঁ, ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে তাহলে? ডিম্বাণু আমার কি হয়, হ্যাপ্লয়েড হয়। তাহলে হ্যাপ্লয়েড হলে আমার এই 2টা এর নিচে চলে যাবে, 24/2 হয়ে যাবে, কাটাকুটি করলে 12টি ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে, 12টা। সহকারী
সহকারী কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো সহকারী কোষ সেটাও আমরা দেখেছি, দেখ এরাও হ্যাপ্লয়েড হয়, এই যে সহকারী কোষও হ্যাপ্লয়েড হয়, দুটো থাকে বাট এক একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম ক্যারি করে। তাহলে এটাও আমাদের এনই হবে, তাহলে এন মানে আমার এই ভ্যালুটাই হবে, 12টি হবে। আর লাস্ট বলেছে শস্য নিউক্লিয়াসে, শস্য নিউক্লিয়াসে, শস্য নিউক্লিয়াস কিভাবে তৈরি হয়েছিল? শস্য নিউক্লিয়াস কি করে তৈরি হয়েছিল? শস্য নিউক্লিয়াস তৈরি হয়েছিল দ্বিনিষেকের ফলে। এই দেখ শস্য নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস আর পুং গ্যামেট এই দুটো মিলে, নির্ণিত নিউক্লিয়াসের 2n নাম্বার অফ ক্রোমোজোম আর পুং গ্যামেটের n, এই দুটো মিলে 3n ট্রিপ্লয়েড ক্রোমোজোম তৈরি হয়েছে, তাই না? তাহলে এইখানে আমাদের 3n নাম্বার অফ ক্রোমোজোম থাকবে। তাহলে n যদি 12 হয় তাহলে 3n মানে 3 × 12, তাহলে টোটাল কত হলো? 3 × 12 36টি। তাহলে তোর অ্যান্সার কোনটা কোনটা হচ্ছে বাবু? অ্যান্সার একটা হচ্ছে এইটা, সেকেন্ড অ্যান্সার এইটা, অ্যান্ড লাস্ট অ্যান্সার এইটা। এইভাবে তোকে বের করতে হবে, এইভাবে তোকে বুঝতে হবে ভালো করে, এবং সেটার অ্যান্সার কিন্তু ঠিকঠাক ভাবে বুঝে, কোনটা ডিপ্লয়েড কোনটা হ্যাপ্লয়েড কোনটা ট্রিপ্লয়েড, সেই ব্যাপারটা বুঝে কিন্তু তোকে অ্যান্সার করতে হবে। তো এটার মাধ্যমে আমরা আমাদের থার্ড যে টপিকটা আমাদের চ্যাপ্টার 2 এর, সেটাও শেষ করলাম। সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই পার্টটা আমাদের শেষ হয়ে গেল। এইবার আমাদের লাস্ট যে পার্ট সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। এইটা খুবই বেসিক একটা টপিক। বৃদ্ধি আর বিকাশ কি? বৃদ্ধি আসলে এক প্রকার মানে পরিমাণগত একটা কন্ডিশন, শুষ্ক ওজন বেড়ে যাওয়া নাকি কমে যাওয়া, এই যে ব্যাপারটা বিশেষ করে বেড়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো এটা আসলে বৃদ্ধি দিয়ে বোঝা যায়। আর বিকাশ হচ্ছে একটা সম্পূর্ণ একটা কন্ডিশন যেখানে বৃদ্ধির সাথে বিভেদন প্রসেসটাও যুক্ত থাকবে। বিভেদন প্রসেস যখনই বৃদ্ধির সাথে জুড়বে তখন কিন্তু একটা জীবের বিকাশ বা পরিস্ফুরণ সম্ভব হবে। তো বৃদ্ধি আসলে এই যে পরিমাণগত একটা শুষ্ক ওজন বৃদ্ধির বা পরিবর্তন, সেইটার একটা চেঞ্জ, সেই ব্যাপারটা আমরা বৃদ্ধি দিয়ে চিহ্নিত করি। বৃদ্ধির মেইনলি 3টে দশা হয়, একটা কোষ বিভাজন দশা, একটা কোষীয় আকারের বৃদ্ধিকরণ দশা মানে কোষের আকার বাড়বে, আর একটা হচ্ছে কোষীয় বিভেদন দশা। বিভাজন দশায় তোরা বুঝতেই পারছিস কোষের বিভাজন ঘটবে, একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, এইভাবে। বৃদ্ধিতে আমাদের কোষগুলোর সাইজ বাড়বে, আর বিভেদনের ক্ষেত্রে মেইনলি ওই বিকাশেরই একটা স্টেপ যাবে, যেখান থেকে একটা উদ্ভিদের কাণ্ড গঠিত হবে নাকি মূল গঠিত হবে, পাতা কোথা থেকে গঠিত হবে, ফল কিভাবে, তো সেই পুরো ব্যাপারটা। তাহলে বিকাশ মানে আমরা বুঝতে পারছি যে এখানে শুধু পরিমাণগত না, এখানে একটা গুণগত একটা পরিবর্তনের ব্যাপার দেখা যাবে, এবং যেখানে অবশ্যই জটিলতা বৃদ্ধি পাবে একটা উদ্ভিদের। জাইগোট থেকে জটিল পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি ছাড়া কিন্তু বিকাশ সম্ভব নয় বেটা, ঠিক আছে? বিকাশ হতে গেলে বৃদ্ধির ওপর ডিপেন্ড করতেই হচ্ছে। তাই এই পার্টটা দিয়ে কোশ্চেন আসে যে কেন, প্রথমে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে বৃদ্ধি বিকাশের সম্পর্ক কি, যদি ডিরেক্ট কোশ্চেন না আসে তাহলে এইভাবে তোকে আসতে পারে যে বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, ব্যাখ্যা করো। তখন তোকে কিন্তু এই যে ডেফিনেশন, এই পুরো ব্যাপারটা, এই ইকুয়েশনটা দিয়ে তোকে বোঝাতে হবে। এখানে তো আমরা বৃদ্ধির দশাগুলো দেখে নিয়েছি, 3টে দশা। এইবার আমরা এখানে হচ্ছে বিকাশের কিছু দশা দেখে নিই। মেইনলি এখানে 5টা দশা হয় বিকাশের। একটা সদ্যজাত, জাস্ট জন্মেছে, একটু বড় হয়েছে, শৈশব, বয়সন্ধি যেটা তোরা আছিস যে স্টেজে, এরপর পরিণত হবি তোরা, এবং তারপর বুড়াপ্পান আসবে। তো এই যে 5টা স্টেজ, এখানে কত বয়স থেকে কত বয়স সেই স্টেজগুলোর মধ্যে পড়ছে, তোরা এই 10 থেকে 19 বছরের মধ্যে পড়ছিস, হু দ্বারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা এটা স্বীকৃত। 19 থেকে 60 হচ্ছে পরিণত, এবং বার্ধক্য 60-এর ওপর। সদ্যজাতদের ক্ষেত্রে কিছু, এই প্রত্যেকটা দশার এক একটা রকমের বৈশিষ্ট্য থাকে। যেমন সদ্যজাতদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ঘুমায় এরা, হ্যাঁ, ওজন হ্রাস পেয়ে, প্রথমে হ্রাস পায় ওজন, তারপর আস্তে আস্তে আবার বাড়তে থাকে। শৈশবের ক্ষেত্রে দ্রুত দৈহিক বৃদ্ধি হয়। এই পার্টটা থেকে আসলে কি বলতো, বৃদ্ধি বিকাশ থেকে রিলেটিভলি কোশ্চেন খুব কম আসে, এরও হয়তো 2-3 নাম্বারের। দ্রুত দৈহিক বৃদ্ধি হবে, হাঁটা কথা বলা শেখার ব্যাপারটা শৈশবেই আমাদের হয়। বয়সন্ধি, তোদের ক্ষেত্রে দৈহিক মানসিক পরিবর্তন দেখা যায়, যৌন হরমোনের যে ব্যাপারটা বা তার যে চাহিদা, সেটা তোদের এই বয়সে প্রচুর পরিমাণ তোরা ঝুঁকি নিস জীবনের ওপর, সেই সব চিন্তা ভাবনা সেগুলো কিন্তু ডেভেলপ করে। জনন গ্রন্থির বৃদ্ধি, ঠিক আছে, জননাঙ্গের বৃদ্ধি, এই সব জিনিস তৈরি হয়। পরিণতর ক্ষেত্রে দৈহিক বৃদ্ধি হ্রাস পায়, আর লম্বায় বাড়ে না। দায়িত্ববোধ, অভিজ্ঞতা, এগুলো বেশি বাড়তে থাকে। প্রজনন ক্ষমতা লাভ করে এই সময়। অ্যান্ড
পুরোকালে তো বুঝতেই পারছি সব জিনিস কমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, কার্যক্ষমতা কমে যায়, হাড়গত বিভিন্ন বা অস্থিগত বিভিন্ন রকম রোগ হয়, আর্থ্রাইটিস থেকে শুরু করে অস্টিওপোরোসিস থেকে শুরু করে সব ধরনের রোগগুলো হয়। চোখে কম দেখে, কানে কম শোনে, নিজের ওপর একটা মানে একটা কি বলবো বিরক্তিভাব একটা চলে আসে জীবনের ওপরে, স্মৃতি হ্রাস পায়, কমে যায় ব্রেন পাওয়ার। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই বিকাশের যে স্টেজগুলো সেগুলোতে এক একটা বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাচ্ছি। এবার এই যে এতটা পড়ালাম আমি, পুরো সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে যে যে টপিক তোদের আছে সেই পার্টটার একটা ওভারঅল যদি আমি মাইন্ড ম্যাপ তোদের দিই, জেনারেলি আমি দিই না, বাট এইবার থেকে দেওয়ার চেষ্টা করছি, কনসেপ্ট ম্যাপ হিসেবে তোরা এখানে পেয়ে যাচ্ছিস। সম্পূর্ণ আজকে যা যা পড়ালাম সেই রিলেটেবল কিছু ইম্পর্টেন্ট যে পার্ট, সেইটা তোরা একটা স্লাইডের মধ্যে তোরা রিভিশন হিসেবে দিয়ে নিতে পারবি। দেখ এখানে তোদের জন্য আমার কিছু কোশ্চেন দেওয়া আছে, যদিও তোদের কোশ্চেনের আলাদা সেশন তো আমি প্র্যাকটিসের জন্য নিয়ে আসবই, বাট এখানে আমরা যা পড়েছি সেই রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আমি একটা দুটো করছি, বাকিগুলো কিন্তু তোদের অবশ্যই এইচডব্লিউতে থাকবে। যেমন ধর নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর অন্তর্গত নয়? তো ভ্রূণস্থলী মানে ওই যে আমরা যে ভ্রূণস্থলীর গঠনটা আঁকলাম তার মধ্যে কোনটা নেই, এর মধ্যে কোন কোষ ওই ভ্রূণস্থলীর মধ্যে নেই? প্রতিপাদ কোষ, অ্যান্টিপোডাল সেল আমরা দেখেছি কিনা দেখ একবার, দেখে নে তোরা নিজেও। এই দেখ প্রতিপাদ কোষ দেখেছি কিনা, এই যে প্রতিপাদ কোষ ভ্রূণস্থলীর মধ্যে দেখেছি। নেক্সট বলেছে ভ্রূণ পোষক কলা, এটা কিন্তু আমরা দেখিনি, এই নাম আমরা এখনই বললাম। ডিম্বাণু দেখেছি, যার জন্যই ওটা শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করছিল। সাইনার্জিটস মানে আসলে সহকারী কোষ, যেটা ডিম্বাণুকে ঘিরে ছিল, মনে আছে দুটো এন নাম্বার ক্রোমোজোম থাকে, সহকারী কোষই হচ্ছে আমাদের সাইনার্জিট। প্রতিপাদ কোষ হচ্ছে আমাদের অ্যান্টিপোডাল সেলস। তাহলে দেখ এখানে শুধুমাত্র আমার ভ্রূণ পোষক কলা এইটাই আমার ভ্রূণস্থলীর মধ্যে থাকে না, তাহলে এইটা কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন বাবু, পরের কোশ্চেন দেখ যে কি বলছে, দ্বিনিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো। তো নির্ণীত নিউক্লিয়াস 2n নাম্বার ক্রোমোজোম ছিল, এর সাথে যখন আমার কি এসে জুড়েছে, নির্ণীত নিউক্লিয়াসের সাথে, তোরা পড়েছিস নির্ণীত নিউক্লিয়াসের সাথে ওই দ্বিনিষেকের মধ্যে পড়েছিস। দ্বিনিষেক কেন বলেছে বুঝতে পেরেছিস? দুবার নিষেক হচ্ছে দুটো শুক্রাণু দ্বারা। নির্ণীত নিউক্লিয়াস 2n ছিল, এর সাথে এসে যখন শুক্রাণু জুড়েছে এবং নিষেক প্রসেস হয়েছে আরেকবার, এর ফলে কি তৈরি হয়েছে সেটাই চেয়েছে। নির্ণীত নিউক্লিয়াস 2n আর n শুক্রাণু, এটা দিয়ে তৈরি হয়েছে শস্য নিউক্লিয়াস, যেটা 3n নাম্বার ক্রোমোজোম ক্যারি করে, আর যেটাকে আমরা এন্ডোস্পার্ম বলি। এইটা দেখ কোন অপশানে আছে, সেটাই কারেক্ট অ্যান্সার, শস্য নিউক্লিয়াস, এই যে অপশন সি, এইটাই নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াসের কনভার্সন। পরের কোশ্চেন, এটাই আমি লাস্ট করাবো, তারপর যে দুটো কোশ্চেন থাকবে সেটা তোদের মেইনলি কিন্তু এইচডব্লিউ হিসাবে থাকবে। ঠিক আছে বাবু, দেখ বলেছে একটি কুমড়ো গাছের পুরুষ এবং স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? একটা কুমড়ো গাছ বলেছে, মানে এখানে উদ্ভিদ কিন্তু একটাই, এবার সেই উদ্ভিদে একটা পুরুষ ফুল বলছে, একটা স্ত্রী ফুল বলছে। পুরুষ এবং স্ত্রী ফুল মানে এখানে দুটো আলাদা আলাদা ফুলের কথা বলা হয়েছে। এই যে দুটো আলাদা আলাদা ফুল, এই দুটো আলাদা ফুল, তাহলে ফুল যখন আলাদা, স্বপরাগযোগ ঘটছে, উদ্ভিদ এক ফুল আলাদা হলেই আমাদের এখানে মেইনলি কি কাজ করে, আমাদের এখানে জিটেনোগ্যামি বা গেইটেনোগ্যামি, এই যে প্রসেসটা, যেখানে প্ল্যান্ট সেম ঠিক আছে, বাট ফ্লাওয়ার ডিফারেন্ট, এই রকম ব্যাপার যদি হয় কোথাও, তখন সেটাকে আমরা স্বপরাগযোগের মধ্যে গেইটেনোগ্যামি বা জিটেনোগ্যামি নামে চিহ্নিত করি। এরপর দেখ আরো দুটো কোশ্চেন আছে, অনুবিস্তারণ নিয়ে একটা কোশ্চেন আছে, এবং তার সাথে সাথে পত্রাশ্রয়ী মুকুলের দ্বারা কার দ্বারা অঙ্গজনন হয়। এই দুটো কোশ্চেন কিন্তু তোদের এইচডব্লিউ হিসেবে আমি দিলাম, এটার অ্যান্সার অবশ্যই তোরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবি, তাহলে বুঝতে পারবো যে তোরা অবশ্যই ঠিকভাবে বুঝতে পেরেছিস পুরো কনসেপ্ট যা যা পড়ালাম। ঠিকঠাকভাবে রিভিশন দিয়ে নিবি, এবং এটা নোটস তোরা কোথায় পাবি আমি শুরুতেই বলে দিয়েছি বাবু, তো ভালো করে নোটসটাকে কাজে লাগা, ঠিকঠাকভাবে রিভিশনটা দিয়ে নিবি পুরো ক্লাসটা দেখে, এবং তার সাথে সাথে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোদের এই রিলেটেড কিছু স্পেশাল নোট যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, জয়েন করে যা, এবং কেমন লাগলো পুরো ক্লাসটা, পুরো ওভারঅল যে
পার্টটা যেটা তোদের সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড সামেটিভে থাকবে সেটা ঠিকঠাক ক্লিয়ার হলো কিনা তোদের আমি রিভিউ জানতে চাই আমার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে। তো সেটা জানাস, এবং হেংলু পেংলু ওপি অবশ্যই জানাস, রাখাল স্যার ওপি তোরা তো জানাসই, সেটার জন্য আমি তোদের কাছে কৃতজ্ঞ। এবং অবশ্যই এই যে দুটো কোশ্চেন থাকলো সেটার অ্যান্সার কিন্তু জানাতে ভুলবি না কমেন্ট সেকশনে, ঠিক আছে? আর সব বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দে। আজকের মতো এটুকুই। থার্ড চ্যাপ্টারের আবার ওয়ান শট নিয়ে আমি চলে আসবো। তো ভালো করে এটা দেখে নে, অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আসতে চলেছে বা আসছে, সেগুলো ঠিকভাবে কাজে লাগা। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। স্টিল দেন স্টে টিউনড। হেংলো বেংলো, টাটা।